হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? থাইল্যান্ডের বালির খাদানে কাজ করা একটা সাধারণ গরিব ছেলে, যে প্রত্যেক দিন শুধুমাত্র 300 থেকে 400 টাকা ইনকাম করত। কিন্তু একদিন সেই ছেলেটাই নিজের ইচ্ছা, চেষ্টা আর বুদ্ধির সাহায্যে হয়ে ওঠে ওদের দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। মাত্র 6 বছরের মধ্যেই সে $1 বিলিয়নেরও বেশি টাকার মালিক হয়ে ওঠে। আর সেই ছেলেটার জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের গল্পের নাম ম্যাড ইউনিকর্ন। 2025 সালে মুক্তি পাওয়া এই নেটফ্লিক্স ওয়েব সিরিজের IMDb রেটিং 8.5। তো গল্পটা শুরু হয় 2015 সালে লিমপাং নামের থাইল্যান্ডের ছোট্ট একটা গ্রাম থেকে। সেখানেই আমরা স্যান্টি নামের এই ছেলেটাকে দেখতে পাই। স্যান্টি খুবই গরিব ঘরের ছেলে ছিল। ও একটা বালির খাদানে কাজ করত, আর সেখান থেকে খুবই কষ্ট করে নিজের পরিবারের খরচ চালাতো। যদিও ওর ইচ্ছা ছিল একদিন ও অনেক টাকা কামিয়ে খুবই বড়লোক হয়ে উঠবে। কিন্তু এই বালির খাদানে সারাদিন ধরে কাজ করার পরেও ও প্রত্যেকদিন শুধুমাত্র 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারত। আর এই অল্প টাকার মধ্যে থেকে বেশিরভাগটাই ও গ্রামে নিজের মা আর ভাইয়ের কাছে পাঠিয়ে দিত। একদিন ক্রিসমাস উপলক্ষে স্যান্টি নিজের মাকে একটা উপহার দিতে চাইছিল। ও অনেকদিন ধরে কষ্ট করে টাকা জমিয়ে একটা কুকিজের কৌটো কিনে সেটাকে গ্রামে নিজের মায়ের কাছে কুরিয়ার করে পাঠাতে চাইছিল। কিন্তু সমস্যা হলো, এই কুরিয়ারটা ওর মায়ের কাছে পাঠাতে গেলে 50 টাকা খরচ হবে। কিন্তু স্যান্টির কাছে সেই মুহূর্তে অত টাকা ছিল না। সেজন্য ও কৌটো থেকে বেশ কিছু কুকিজ বের করে নিয়ে সেটার ওজন কমানোর চেষ্টা করে। ও মনে করেছিল এই পার্সেলটার ওজন কমে গেলে এটা পাঠাতে হয়তো একটু কম টাকা খরচ হবে। কিন্তু পরে ও জানতে পারে এখান থেকে কোনো কিছু কুরিয়ার করতে হলে তার মিনিমাম চার্জেসই হলো 50 টাকা। এটা জানার পর ও খুবই হতাশ হয়ে ওই জিনিসটা কুরিয়ার না করেই ওখান থেকে চলে আসে। রাস্তায় আসার সময় ও একটা পোস্টার দেখতে পায়, যেখানে লেখা ছিল ওদের দেশের খুবই বড় একজন বিজনেসম্যান ওদের শহরের একটা কলেজে গেস্ট লেকচারার হিসেবে আসছেন। এটা জানার পর এখন স্যান্টি লুকিয়ে লুকিয়ে সেই কলেজে ঢুকে বাকি সমস্ত স্টুডেন্টদের সাথে সেই সেমিনারটা অ্যাটেন্ড করতে শুরু করে। সেখানেই আমরা মিস্টার ক্যানিন নামের এই লোকটাকে দেখতে পাই। মিস্টার ক্যানিন একটা সময় খুবই গরিব ছিলেন, কিন্তু বর্তমানে উনি এই দেশের খুবই বড় আর ধনী একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন। এখন এই সেমিনারের মাধ্যমে উনি সমস্ত স্টুডেন্টকে এটা বোঝানোর চেষ্টা করছিলেন কিভাবে শূন্য থেকে একটা বড় বিজনেস তৈরি করতে হয়। উনি বলেন, আমি মাত্র 25 বছর বয়সেই নিজের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে শুরু করি, আর এখনো অবধি আমি অনেক ধরনের বিজনেস করেছি। আমি সবসময় চেষ্টা করি এমন কোনো নতুন বিজনেস করার যেটাকে এর আগে আমাদের দেশে কেউই করেনি। আমি যে কোনো বিজনেসের লাইনে সবসময় প্রথম থাকতে চাই। আর যে কোনো ব্যবসা করতে গেলেই তোমাদেরকে সবার আগে ঝুঁকি নিতে শিখতে হবে। এখানে সেমিনার চলাকালীন স্যান্টি মিস্টার ক্যানিনের কাছে বেশ অনেকগুলো প্রশ্ন করে। আর এই সেমিনার শেষ হওয়ার পর বাজারে কিভাবে সমস্ত জিনিসপত্রের চাহিদা বাড়িয়ে অথবা কমিয়ে সেগুলোর দাম নিয়ন্ত্রণ করা হয় ও সেই ব্যাপারে জানতে পারে। এই ঘটনার কিছুক্ষণ পর এই কনফারেন্স শেষ করে স্যান্টি আবার নিজের কাজে ফিরে যায়। কিন্তু এই ঘটনার পর ওর চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছিল। এখন যেন ও সমস্ত জিনিসকেই নতুনভাবে দেখতে শুরু করেছিল। কাজে ফেরার পর স্যান্টি জানতে পারে ওদের একজন পুরানো কাস্টমার ওদের কাছ থেকে 300 টাকা প্রতি টন হিসাবে বালি কিনত। কিন্তু এখন সেই কাস্টমারটা প্রতি টন বালির জন্য শুধুমাত্র 200 টাকা দিতে চাইছিল। যদিও এখানকার মালিক এত কম টাকায় এই জিনিসগুলো বিক্রি করতে চাইছিল না। যেটা শুনে ওই লোকটা বলে, এখানে আশেপাশে আরো অনেক বালির খাদান আছে, আপনারা বিক্রি করতে না চাইলে আমি অন্য জায়গা থেকে আরো কম দামে এই জিনিসগুলো কিনে নেব। এই কথাগুলো শোনার পর স্যান্টির মাথায় একটা আইডিয়া আসে। ও নিজের মালিকের সাথে কথা বলে এই শহরের আশেপাশে থাকা সমস্ত বালির খাদানের মালিকের সাথে যোগাযোগ করে, আর তাদের প্রত্যেককেই বেশ কিছুটা করে টাকা দিয়ে তাদের কাছ থেকে হোলসেলে বালি কিনে নেওয়ার জন্য একটা কন্ট্রাক্ট সাইন করে। যার মানে এখন থেকে এই শহরের প্রত্যেকটা বালির খাদানের মালিক স্যান্টি আর তার মালিকের কাছে ছাড়া অন্য কারুর কাছে বালি বিক্রি করতে পারবে না। এই ঘটনার পর স্যান্টি আরও একবার ওদের সেই পুরানো কাস্টমারের সঙ্গে যোগাযোগ করে। এখন স্যান্টি ওনাকে বলে, আপনি আমাদের কাছ থেকে 300 টাকার জায়গায় 200 টাকায় বালি কিনতে চেয়েছিলেন, কিন্তু এখন আমাদের জিনিসের দাম বেড়ে গেছে। এখন আমরা প্রতি টন বালি 300 টাকার জায়গায় 400 টাকা করে বিক্রি করব, কারণ এখন আপনি এই পুরো শহরেই কোথাও কোনো বালি পাবেন না, সমস্ত বালি আমরা কিনে নিয়েছি। এই কথা শুনে এখন ওই লোকটা বাধ্য হয়ে 400 টাকা দিয়েই স্যান্টিদের কাছ থেকে বালি কেনার জন্য রাজি হয়ে যায়। এই ঘটনায় স্যান্টির মালিক ওর ওপরে প্রচন্ড খুশি হয়। এখন উনি স্যান্টির স্যালারি বাড়িয়ে 50,000 টাকা করে দেন, আর সেই একই সাথে এখন থেকে ওকে এখানকার ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন। কিন্তু তখন স্যান্টি বলে, আমি আর এখানে কাজ করতে চাই না। আমি বুঝে গেছি বড়লোক হতে গেলে আমাকে নিজের কোনো ব্যবসা করতে হবে। লোকের কাছে কাজ করে আমি কোনোদিনও বড়লোক হতে পারবো না। যেটা শুনে স্যান্টির মালিক বলে, তোমার খিদে তো বড্ড বেশি,
আমি তোমাকে প্রতি মাসে 50,000 টাকা দিচ্ছি, কিন্তু তোমার তার থেকেও বেশি টাকার প্রয়োজন। স্যান্টি বলে, হ্যাঁ, আমার খিদে বেশি, কারণ আমি গরিব। ছোটবেলা থেকে আজ অবধি আমি অনেক অভাব দেখেছি। ছোটবেলায় আমার বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে সংসার করতে শুরু করেন। তারপর থেকে আমার মা আমাদেরকে খুবই কষ্ট করে বড় করেছে। পয়সার অভাবে আমি ছোটবেলায় কখনোই জুতো পরতে পারতাম না, সবসময় খালি পায়ে ঘুরে বেড়াতাম। এমনকি আমরা ঠিকভাবে পেট ভরে খেতেও পারতাম না। আমি যখন বাকি বাচ্চাদেরকে দেখতাম, তখন আমার বারবার মনে হতো আমি কেন এত গরিব হয়ে জন্মেছি। সেজন্য একটু বড় হওয়ার পর আমি ঠিক করে নেই আমি অনেক টাকা কামাবো, অনেক বড়লোক হব, আর আমার মা আর ভাইকে খুবই ভালো রাখবো। এই কথা শুনে এখন স্যান্টির বস ওর কথায় রাজি হয়ে যায়। এরপর স্যান্টি ওর বসের কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়ে ব্যবসা করার জন্য ব্যাংকক শহরে চলে যায়। সেখানে গিয়ে প্রথমের দিকে ও একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করতে শুরু করে। ও চায়না থেকে ঘুরতে আসা বিভিন্ন বিদেশি ট্যুরিস্টদেরকে ব্যাংককে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাতো। এইভাবে বেশ কিছু মাস ওখানে কাজ করার পর ওর সাথে জিমি নামের এই লোকটার পরিচয় হয়। একটা সময় জিমিও স্যান্টির মতনই এই কোম্পানির একজন ট্রাভেল এজেন্ট ছিল, কিন্তু এখন দেখা যায় ওর আর্থিক অবস্থা খুবই ভালো হয়ে গেছে। স্যান্টি ওকে প্রশ্ন করে, তুমি এত বড় লোক হয়ে গেলে কিভাবে? জিমি বলে, এখন আমি একজন প্রপার্টি এজেন্ট হয়ে গেছি। আমি চায়না থেকে ঘুরতে আসা বড়লোক ভিআইপি কাস্টমারদের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি করি, আর এক একটা রুম বিক্রি করতে পারলেই আমি 5 লাখ টাকা করে কমিশন পাই। এই কথাগুলো শুনে স্যান্টির খুবই ভালো লেগে যায়। স্যান্টি বলে, তুমি চাইলে এই ফ্ল্যাট বিক্রির কাজে আমিও তোমাকে সাহায্য করতে পারি, কারণ আমি প্রতি মাসে বহু চাইনিজ কাস্টমারকেই পুরো ব্যাংককে ঘোরাই। যেটা শুনে জিমি হাসতে হাসতে বলে, এই কাজটা অতটা সহজ না। এখানে এক একটা অ্যাপার্টমেন্টের দাম 10 মিলিয়নেরও বেশি। অত দামি জিনিস তুমি চাইলেই যাত্রার কাছে বিক্রি করতে পারবে না। স্যান্টি বলে, না, আমি চাইলে সবই করতে পারি। তুমি বলো তোমার কাছে এই রকম ধরনের টোটাল কটা অ্যাপার্টমেন্ট আছে? জিমি বলে, টোটাল 40টা। এখন স্যান্টি হিসাব করে দেখে ও যদি এই 40টা অ্যাপার্টমেন্টই বিক্রি করতে পারে, তাহলে ও সেখান থেকে টোটাল 20 মিলিয়ন মানে 2 কোটি টাকার কমিশন পাবে। একটু হিসাব করার পর স্যান্টি বলে, আমি ওই 40টা অ্যাপার্টমেন্টকেই বুক করতে চাই। আমি ওগুলোকে খুব সহজে বিক্রি করে দেব। আর এই কথা বলে ও নিজের আগের মালিকের কাছ থেকে ধার করে আনা 10 লাখ টাকা দিয়ে জিমির কাছ থেকে এই 40টা ফ্ল্যাটই বুক করে নেয়। এই ঘটনার কিছুদিন পর স্যান্টি তার প্রথম বড়লোক ভিআইপি কাস্টমার পেয়ে যায়। এই লোকটা চায়নার খুবই বড় একজন বিজনেসম্যান ছিল, আর এখন ও ব্যাংককে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। এখানে স্যান্টি ওই লোকটার কাছে একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করছিল। এখানে স্যান্টির কাজ ছিল এই লোকটার চাইনিজ ভাষা ওনার গার্লফ্রেন্ডকে বোঝানো, আর ওনার গার্লফ্রেন্ডের থাই কথাগুলো ওনাকে চাইনিজ ভাষায় বোঝানো। এখন এই লোকটার সাথে পরিচয় হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্যান্টি ওনার কাছে সেই অ্যাপার্টমেন্ট বিক্রি করার চেষ্টা করে, কিন্তু এই ঘটনায় ওই ভিআইপি কাস্টমার স্যান্টির ওপরে খুবই রেগে যায়। উনি বলেন, আমি তোমাকে যে কাজের জন্য ভাড়া করেছি তুমি সেই কাজটাই ভালো করে করো, আমার কাছে অন্য কিছু বিক্রি করার চেষ্টা করো না। প্রথমের দিকে এই কথা শুনে স্যান্টি খুবই হতাশ হয়ে যায়। এই ঘটনার পর সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলায় স্যান্টি সেই ভিআইপি কাস্টমার আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের হোটেল রুমে চলে যায়। সেখানে স্যান্টি যখন ওই কাস্টমারের ব্যাগ আর জিনিসপত্র রেখে ওখান থেকে চলে আসছিল, তখন ওই কাস্টমার স্যান্টিকে বলে, তুমি আজ সারা রাত ধরে এখানে থেকে আমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে কথা বলতে সাহায্য করবে, আর এই কাজের জন্য আমি তোমাকে 3 গুণ টাকা দেব। এমনকি তোমার এই অ্যাপার্টমেন্টগুলোকে বিক্রি করতে আমি তোমাকে সাহায্যও করব। সামনের সপ্তাহে আমার জন্মদিন উপলক্ষে আমি চায়নার সাংহাই শহরে একটা পার্টির আয়োজন করেছি, যেখানে আমার সমস্ত বড়লোক বন্ধুরা আসবে। তুমিও সেই পার্টিতে চলে এসো। আমি তাদের কাছে তোমার এই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করতে সাহায্য করব। এটা শুনে স্যান্টি এখন খুবই খুশি হয়ে ওই ভিআইপি কাস্টমারের কথা মতনই কাজ করার জন্য রাজি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর স্যান্টি সেই ভিআইপি কাস্টমারের বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য চায়নার সাংহাই শহরে চলে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় ওই কাস্টমারের বিলাসবহুল বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছিল। এই পার্টির মধ্যেই ও মিস্টার ক্যানিন নামের সেই বিজনেসম্যানকে দেখতে পায়, যার সাথে ওর কিছু মাস আগেই কলেজের কনফারেন্সে পরিচয় হয়েছিল। এখন স্যান্টি খুবই খুশি হয় মিস্টার ক্যানিনকে বলে, কিছু মাস আগেই আপনার সাথে আমার একটা কলেজে পরিচয় হয়েছিল। সেখানে আপনার লেকচার শোনার পরেই আমি নিজের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে শুরু করেছি। আপনার মতন আমিও জীবনে বড় কিছু একটা করতে চাই। মিস্টার ক্যানিন বলে, তুমি যখন আজকে এত বড় একটা পার্টিতে চলে এসেছো, আমার বিশ্বাস একদিন তুমি অনেক বড় একটা জায়গায় যাবে। এই ঘটনার কিছুক্ষণ পর সেই ভিআইপি কাস্টমার স্যান্টিকে ওনার বাকি বড়লোক বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এখন স্যান্টি এদের প্রত্যেকের কাছেই নিজের সেই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করার চেষ্টা করে,
কিন্তু এখানে কেউই স্যান্টির কাছ থেকে ওই জিনিসগুলো কিনতে চাইছিল না। এমনকি ওরা কেউই স্যান্টির কথাগুলোকেও ঠিকভাবে শুনছিল না। এই ঘটনায় স্যান্টি খুবই হতাশ হয়ে গিয়ে সেই ভিআইপি কাস্টমারকে বলে, আমি শুধুমাত্র আপনার কথা শুনেই অনেক টাকা খরচ করে এত দূরে এসেছি। আপনি আমাকে কথা দিয়েছিলেন ওই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করার জন্য আপনি আমাকে সাহায্য করবেন। এখন আপনি আপনার কথা রাখুন। এই মুহূর্তে ওই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। যেটা শুনে ওই ভিআইপি কাস্টমার হাসতে হাসতে বলে, ঠিক আছে, তুমি যদি এখন একটানা 40 পেগ মদ খেতে পারো তাহলে আমি তোমার কাছ থেকে ওই 40টা অ্যাপার্টমেন্টই কিনে নেব। আর এই কাজটা না করতে পারলে আমি তোমার কাছ থেকে কোনো কিছুই কিনবো না। এই কথাটা শোনার সাথে সাথেই স্যান্টি ওখানে গ্লাসের পর গ্লাস একটানা ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। ওকে এই অবস্থায় দেখে আশেপাশে থাকা বাকি লোকজন খুবই মজা পাচ্ছিল। এখন তারা সবাই এক এক করে স্যান্টির ওপরে বাজি ধরতে শুরু করে। ওরা বলে, তুমি যদি 40 পেগ খেতে পারো তাহলে আমরা প্রত্যেকেই তোমার কাছ থেকে ওই ফ্ল্যাটগুলো কিনে নেব। এই কথা শুনে স্যান্টি মনে মনে অনেকটা উৎসাহ ফিরে পায়। কিন্তু মাত্র 8-10 পেগ খাওয়ার পরেই ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ও আবার উঠে দাঁড়িয়ে ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। নিজের ওই অ্যাপার্টমেন্টগুলোকে বিক্রি করার জন্য এখন ও যে কোনো কিছু করতেই রাজি ছিল। দূর থেকে ওকে এইসব কিছু করতে দেখে মিস্টার কেনেন ওর ওপরে খুবই প্রভাবিত হন। কিন্তু দুর্ভাগ্যবশত এবার কিছুক্ষণের মধ্যেই স্যান্টি আরও একবার পুরোপুরি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এর পরের দিন সকালে যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় এই পার্টি ছেড়ে সবাই এখান থেকে চলে গেছে। এখন জ্ঞান ফেরার সাথে সাথেই ও সেই ভিআইপি কাস্টমারকে কল করে বলে, আমি কি কাল রাতে 40 পেগ ড্রিঙ্ক করতে পেরেছিলাম? ওই কাস্টমার বলে, তুমি 30 পেগ খাওয়ার আগেই অজ্ঞান হয়ে গেছিলে। যেটা শুনে স্যান্টি খুবই হতাশ হয়ে যায়, কারণ যেহেতু ও কাল রাতের ওই বেটে হেরে গেছে তাই এখন ওই ভিআইপি কাস্টমার ওর কাছ থেকে আর কোনো অ্যাপার্টমেন্টই কিনবে না। এরপর ওই ভিআইপি কাস্টমার বলে, আজ সকালেই আমি আমার পুরো পরিবারের সাথে দূরে একটা জায়গায় ঘুরতে এসেছি, কিন্তু আমি আমার কুকুরের খাওয়ার বাটিটা আনতে ভুলে গেছি। এখন তুমি ওই বাটিটা আমার কাছে কুরিয়ার করে পাঠিয়ে দাও। এখন এই কথা মতন স্যান্টি ওই কুকুরের খাওয়ার বাটিটা নিয়ে পাশের একটা কুরিয়ার অফিসে চলে যায়। সেখানে যাওয়ার পর ও দেখতে পায় এই বড় বাটিটা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানোর জন্য মাত্র 25 টাকা খরচ হচ্ছে। যেটা দেখে ও খুবই অবাক হয়ে যায়, কারণ ওর দেশ অর্থাৎ থাইল্যান্ডে যে কোনো সামান্য ছোটখাটো জিনিস কুরিয়ার করতে গেলেই মিনিমাম 50 টাকা খরচ হয়। এটা দেখে এখন ওর মাথায় একটা আইডিয়া আসে। ও ঠিক করে নেয় ও থাইল্যান্ডেও এইরকমই একটা সস্তার কুরিয়ার সার্ভিস খুলবে। কিছুক্ষণ পর ও যখন দেশে ফেরার জন্য এয়ারপোর্টে আসে তখন ওর সাথে আরও একবার মিস্টার কেনিনের দেখা হয়। মিস্টার কেনিন ওকে বলে, তোমাকে আমার বেশ ভালো লেগেছে, আমি চাই এখন থেকে তুমি আমার হয়ে কাজ করো। স্যান্টি বলে, ধন্যবাদ, কিন্তু আমি আর কারোর কাছে কাজ করতে চাই না। আমি নিজের একটা বিজনেস শুরু করতে চাই। আমার মাথায় বেশ ভালো একটা আইডিয়া এসেছে, আর এখন অবধি আমাদের পুরো দেশে এই রকম ধরনের কোনো ব্যবসা নেই। মিস্টার কেনিন বলে, কেমন আইডিয়া? আমি সেটা জানতে চাই। স্যান্টি বলে, আমি যদি আপনাকে সেই আইডিয়াটা বলে দেই তাহলে আপনিই হয়তো সেই বিজনেসটা শুরু করে দেবেন। মিস্টার ক্যানিন বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে তোমার আইডিয়াটা বলো তাহলে আমি তোমার কাছ থেকে তোমার 40টা অ্যাপার্টমেন্টই কিনে নেব। যেটা শুনে এখন স্যান্টি খুবই খুশি হয়ে ওনাকে নিজের সমস্ত আইডিয়া বোঝাতে শুরু করে। স্যান্টি বলে, আমাদের দেশে যে কোনো জিনিস কুরিয়ার করতে গেলে মিনিমাম 50 টাকা খরচ হয়, কিন্তু সেখানে চায়নাতে যে কোনো ছোট বড় জিনিস দেশের যে কোনো প্রান্তে পাঠাতেই মাত্র 25 টাকা খরচ হয়। চায়নার কাছে খুবই উন্নত সফটওয়্যার আর ভালো বিজনেস মডেল আছে, সেজন্যই ওরা এত কম টাকায় এত ভালো কাজ করতে পারছে। এখন আমি ঠিক করেছি আমি একটা চাইনিজ ডেলিভারি কোম্পানির সাথে পার্টনারশিপ করে থাইল্যান্ডেও এই ব্যবসাটা শুরু করব। আমি যদি হাফ টাকায় এই কাজটা করতে পারি তাহলে পুরো থাইল্যান্ডের সমস্ত মানুষ আমার কোম্পানি থেকেই কুরিয়ার করবে। আপনি চাইলে আপনিও আমার সাথে এই বিজনেসে পার্টনার হতে পারেন। সবকিছু শোনার পর মিস্টার কেনেন বলে, তোমার আইডিয়াতে দম আছে, ঠিকভাবে কাজ করতে পারলে এই বিজনেস থেকে 10 বিলিয়ন ভাত ইনকাম করা যাবে। এই কথা বলেই এখন উনি স্যান্টির সাথে বিজনেস পার্টনার হিসেবে কাজ করার জন্য রাজি হয়ে যান। এই ঘটনার কিছুদিন পর স্যান্টি আর মিস্টার ক্যানিন দুজন মিলে নিজেদের একটা কুরিয়ার কোম্পানি তৈরি করে। এখন স্যান্টি আর মিস্টার ক্যানিন দুজন মিলে একসাথে পার্টনারশিপে কাজ করছিল, কিন্তু সমস্যা হলো এদের দুজনের কাছেই এই ধরনের বিজনেসের কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না। আর তাছাড়া এই ধরনের বিজনেস চালু করতে গেলে খুবই অ্যাডভান্স সফটওয়্যার, উন্নত টেকনোলজি আর ভালো বিজনেস মডেল দরকার, যেগুলোর কোনোটাই এদের কাছে ছিল না। সেজন্য ওরা ইজি এক্সপ্রেস নামে চায়নার খুবই বড় একটা কুরিয়ার কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করার সিদ্ধান্ত নেয়। এখন এই বিজনেসে স্যান্টি আর মিস্টার ক্যানিন টাকা ইনভেস্ট করবে আর ইজি এক্সপ্রেস এদেরকে সফটওয়্যার, টেকনোলজি আর ট্রেনিং দেবে।
এই ঘটনার কিছুদিন পর চায়নার ইজি এক্সপ্রেস কোম্পানি থেকে বেশ কিছু লোকের একটা টিমকে থাইল্যান্ডে পাঠানো হয়। এদের কাজ ছিল পুরো থাইল্যান্ডে ঘুরে সেখানকার কাস্টমার বেস আর মার্কেট সাইজ অ্যানালাইজ করা। এখানেই এই সমস্ত চাইনিজ টিমের মধ্যে আমরা রায়ু নামের এই মেয়েটাকে দেখতে পাই। রায়ু চায়নার ইজি এক্সপ্রেস কোম্পানির সিএফও মানে খুবই বড় একজন অফিসার ছিল। এখন স্যান্টি রায়ু আর বাকি সমস্ত চাইনিজ টিমকে নিয়ে থাইল্যান্ডের সমস্ত বড় বড় কুরিয়ার অফিস ঘুরিয়ে দেখাতে শুরু করে। সেখানে ও সমস্ত চাইনিজ টিমকে এটা দেখানোর চেষ্টা করছিল যে থাইল্যান্ডের প্রত্যেকদিন বহু মানুষ অনেক জিনিসপত্র কুরিয়ার করে, আর এখানকার মার্কেটটা অনেক বড়, যেখান থেকে বছরে বহু কোটি টাকার ব্যবসা করার সুযোগ আছে। কিন্তু এই কাজের জন্য স্যান্টি সমস্ত চাইনিজ টিমকে একটু মিথ্যে কথা বলেছিল। ও বেশ কিছু লোককে টাকা দিয়ে তাদেরকে অনেকগুলো নকল পার্সেল নিয়ে সমস্ত কুরিয়ার অফিসের সামনে দাঁড়িয়ে থাকতে বলে, যাতে ওদেরকে দেখে চাইনিজ টিম এটা মনে করে এই দেশের মানুষ প্রত্যেকদিন অনেক জিনিস কুরিয়ার করে আর এখানকার মার্কেটটাও অনেক বড়। কিন্তু দুর্ভাগ্যবশত রায়ু স্যান্টির এই মিথ্যে কথাটা বুঝতে পারে। সেজন্য এখন ও স্যান্টিদের কোম্পানির সাথে এই ডিলটা আরও কিছুদিন পিছিয়ে দেয়। রায়ু ওর বসকে জানায় এই পুরো মার্কেটটা ভালো করে রিসার্চ করে দেখতে ওর আরও বেশ কিছুদিন সময় লাগবে, আর তখন যদি ওর সবকিছু ঠিক মনে হয় তাহলেই ওরা স্যান্টিদের কোম্পানির সঙ্গে ডিল করবে। এটা শুনে রায়ুর বস আর ওর টিমের বাকি সবাই ওর কথায় রাজি হয়ে যায়। এখন এই ঘটনায় স্যান্টি প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিল। ও তাড়াতাড়ি করে মিস্টার কেনিনকে এই সমস্ত সমস্যার কথা খুলে জানায়। সবকিছু শোনার পর মিস্টার কেনিন বলে, তুমি যে কাজটা করেছো সেটা মোটেও ভুল না, কিন্তু সমস্যা হলো তুমি ধরা পড়ে গেছো। এখন তোমাকে সবকিছু ঠিক করে যেভাবেই হোক এই ডিলটা কমপ্লিট করতে হবে। দরকার পড়লে তুমি রায়ুকে আমাদের কোম্পানিতে খুবই বড় একটা পোস্টে চাকরির অফার দাও, আর তাতেও যদি ও রাজি না হয় তাহলে ওকে একটা মোটা টাকার ঘুষ দাও। এই কথা বলেই উনি স্যান্টিকে 5 মিলিয়নের একটা চেক দিয়ে দেন। মিস্টার কেনিন বলেন এই ডিলটা যেন কোনোভাবেই ক্যান্সেল না হয়। এই ঘটনার পর স্যান্টি প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিল। কিন্তু তখনই ওর কাছে থানার থেকে একটা কল আসে। সেখান থেকে ও জানতে পারে ওর ভাই আগের রাতে মারামারি করে এখন থানায় বন্দি আছে। এই কথা শুনে ও তাড়াতাড়ি করে থানায় গিয়ে নিজের ভাইকে সেখান থেকে জামিনে বের করে আনে। এখন স্যান্টি খুবই রেগে গিয়ে ওর ভাইকে বলে, আমি শুধু তোমাকে বলেছিলাম ভালো করে পড়াশোনা করতে আর আমাদের মায়ের খেয়াল রাখতে, কিন্তু তুমি সেই কাজটুকুও করতে পারছো না। তখন ওর ভাই একটু রেগে গিয়ে বলে, আমি সবসময় মায়ের কাছেই থাকি, মায়ের খেয়াল রাখি, কিন্তু তুমি তো কখনোই আমাদেরকে দেখতে আসো না, শুধু মাসে মাসে আমাদেরকে টাকা পাঠিয়ে দাও। তুমিও একদম আমাদের বাবার মতন। মনে রাখবে টাকা দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। এই কথা বলেই ওর ভাই ওর ওপরে খুবই রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। নিজের ভাইয়ের কাছ থেকে এইরকম কথা শুনে স্যান্টি খুবই হতাশ হয়ে যায়। এরপর সেদিন সন্ধেবেলায় স্যান্টি সরাসরি রায়ুর সঙ্গে দেখা করে, কিন্তু সেখানে ও রায়ুকে কোনো রকম ঘুষ দিয়ে বা ওকে কোনো জিনিসের লোভ না দেখিয়ে নিজের ভুলটা স্বীকার করে নেয়। স্যান্টি ওর সামনে হাত জড়ো করে মাথা নিচু করে মেঝেতে বসে ক্ষমা চায়। স্যান্টি ওকে বলে, আমি যে কাজটা করেছি সেটা একদমই ভুল, আমি ভবিষ্যতে এইরকম ধরনের আর কোনো ভুল করব না। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, আর দয়া করে আমাদের কোম্পানির সাথে এই ডিলটা করুন। আর এই কথা বলেই ও জোরে জোরে কাঁদতে শুরু করে। এখানে স্যান্টিকে এই অবস্থায় দেখে রায়ুর ওর ওপরে খুবই দয়া হয়। সেজন্য পরের দিন সন্ধেবেলায় স্যান্টির এই সততার জন্য ওরা স্যান্টিদের কোম্পানির সঙ্গে এই ডিলটা সাইন করে নেয়। এখানে ইজি এক্সপ্রেস কোম্পানির 51% শেয়ার ছিল, মিস্টার ক্যানেনের 30% শেয়ার ছিল, আর স্যান্টির ছিল 19% শেয়ার। এখন এই ডিল সাইন হওয়ার পর স্যান্টি খুবই খুশি হয় মিস্টার ক্যানেনকে বলে, আপনি যদি আগের দিন আমার কাছ থেকে ওই 40টা অ্যাপার্টমেন্ট না কিনতেন তাহলে আজকে আমি এই বিজনেসের পার্টনার হতে পারতাম না। ওই অ্যাপার্টমেন্ট বিক্রির কমিশনের টাকা দিয়েই আজকে আমি এই কোম্পানিতে 19% পার্টনার হতে পেরেছি। এরপর স্যান্টি খুবই খুশি হয়ে নিজের মাকে কল করে, কিন্তু ওর মাকে ও এই বিজনেস ডিলের ব্যাপারে কিছুই জানায় না। ও ঠিক করেছিল যেদিন ও অনেক টাকা ইনকাম করে একজন বড় বিজনেসম্যান হতে পারবে সেদিনই ও নিজের মাকে নিজের কাজের ব্যাপারে সবকিছু জানাবে। এর পরের দিন সকালে রায়ু আর তার বাকি সমস্ত টিম এই ডিল কমপ্লিট করে আবার চায়নায় ফিরে যাচ্ছিল। তবে যাওয়ার আগে স্যান্টি এখন রায়ুর সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে নেয়। এইভাবে আস্তে আস্তে সবকিছু বেশ ভালোই কাটছিল। এখন স্যান্টিও বেশ খুশি ছিল, কারণ আর কিছু মাস পর যখন এদের এই কোম্পানিটা চালু হয়ে যাবে তখন স্যান্টি নিজের স্বপ্নের দিকে আরও এক কদম এগিয়ে যেতে পারবে। কিন্তু এই ঘটনার কিছুদিন পরেই স্যান্টি জানতে পারে মিস্টার ক্যানিন গোপনভাবে ইজি এক্সপ্রেস কোম্পানির সাথে আরও একটা নতুন ডিল সাইন করেছেন। এখন উনি এই কোম্পানিতে আরও 10 গুণ বেশি টাকা ইনভেস্ট করে সমস্ত শেয়ার নিজের নামে করে নিয়েছেন।
যার ফলে এখন এই কোম্পানিতে স্যান্টির শেয়ার 19% থেকে কমে গিয়ে সরাসরি 1.9% হয়ে গেছে। এমনকি এখন স্যান্টিকে কোনো কিছু না জানিয়েই মিস্টার ক্যানেন নিজেদের কোম্পানি উদ্বোধনের জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেন। পরবর্তীকালে স্যান্টি যখন এই ব্যাপারটা জানতে পারে তখন ও প্রচণ্ড রেগে গিয়ে সে প্রেস কনফারেন্সে পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তো ও আরও বেশি অবাক হয়ে যায়, কারণ স্যান্টিরই এই কোম্পানির সিইও হওয়ার কথা ছিল। কিন্তু এখন মিস্টার ক্যানিন স্যান্টির জায়গায় নিজের ছেলে কেনকেই সবার সামনে এই কোম্পানির সিইও হিসেবে ঘোষণা করছেন। এটা দেখে এখন স্যান্টি প্রচণ্ড অবাক হয়ে গেছিল। নিমেষের মধ্যে ওর চোখের সামনেই অন্য কেউ যেন ওর স্বপ্নটা চুরি করে নিচ্ছিল। এখন স্যান্টি প্রচণ্ড রেগে গিয়ে ওই প্রেস কনফারেন্স চলাকালীন অবস্থাতেই সবার সামনে জোরে জোরে চিৎকার করে মিস্টার কেনিনকে উল্টোপাল্টা বলতে শুরু করে। কিন্তু মিস্টার কেনিন খুবই শান্তভাবে স্যান্টিকে নিয়ে পাশের একটা ফাঁকা ঘরে চলে আসেন। মিস্টার কেনিন বলেন, আমার কাছে বেশি টাকা ছিল, তাই সেটা দিয়ে আমি বেশি শেয়ার নিয়ে নিয়েছি, আর তুমি যত টাকা দিয়েছিলে তোমার কাছে তত টাকারই শেয়ার আছে। তখন স্যান্টি বলে, এই বিজনেস শুরু করার পুরো আইডিয়াটাই আমার ছিল। আমি প্রথম থেকে এই কোম্পানির জন্য অনেক খাটাখাটনি করে বহু কষ্ট করে এই ডিলটা কমপ্লিট করেছি। আমি এত কষ্ট করে এই জায়গাটা তৈরি করার পর এখন আপনি আমার সমস্ত শেয়ার নিয়ে নিলেন আর আপনার ছেলেকেই আপনি সিইও বানিয়ে দিলেন, তাহলে আমার কাছে আর কি থাকলো? মিস্টার ক্যানেন বলেন, তুমি সিইও হওয়ার যোগ্য না, তুমি এই ব্যবসাটাকে সামলাতে পারবে না, আর তাছাড়া আমি যা কিছু করেছি সবকিছু এই কোম্পানির ভালোর জন্যই করেছি। তবে এখন তুমি চাইলে আমার কোম্পানিতে অন্য কোনো একটা বড় পোস্টে চাকরি করতে পারো। তখন স্যান্টি প্রচণ্ড রেগে গিয়ে বলে, আপনি আমার আইডিয়া চুরি করেছেন, আমার সবকিছু কেড়ে নিয়েছেন। এখন আমি আপনাকে কথা দিচ্ছি, একদিন আমি আপনার থেকেও 10 গুণ বড় একটা কোম্পানি তৈরি করব। মিস্টার ক্যানেন বলেন, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার সামনে তুমি একটা ছোট মাছি ছাড়া আর কিছুই না। এই কথা শুনে স্যান্টি প্রচণ্ড রাগ করে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরোনোর সাথে সাথেই ও রায়ুকে কল করে বলে, যেহেতু মিস্টার কেনেন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন, তাই এখন আমি নিজের একটা নতুন কোম্পানি তৈরি করতে চাই। যেটা শুনে রায়ু হাসতে হাসতে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? স্যান্টি বলে, আমার নতুন কোম্পানি সফটওয়্যার তৈরি করার জন্য আমার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন। এখন তুমি আমাকে সবচেয়ে ভালো একজন টেক পার্সনের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও, যে আমার এই কাজটা খুবই সহজে আর ভালোভাবেই করতে পারবে। রায়ু বলে, আমি এমন একজনকে চিনি, কিন্তু তার সঙ্গে দেখা করার জন্য তোমাকে চায়নায় আসতে হবে। এই কথা শুনে স্যান্টি এখন কোনোরকমভাবেই সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে চায়নার সাংহাই শহরে পৌঁছে যায়। সেখানে ও রুইজি নামের এই লোকটার সঙ্গে দেখা করে। রুইজি খুবই জিনিয়াস একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। এক কথায় বলতে গেলে ও চায়নার সবচেয়ে স্মার্ট টেক পার্সন ছিল। স্যান্টির মতন রুইজিও নিজের একটা কোম্পানি তৈরি করেছিল, কিন্তু ওর পার্টনাররা ওকে ধোকা দিয়ে ওই কোম্পানির পুরো শেয়ার নিজেদের নামে করে নেয়। এখন লুইজির সঙ্গে দেখা হওয়ার পর স্যান্টি ওকে বলে, আমি নিজের একটা নতুন কুরিয়ার কোম্পানি তৈরি করতে চাই, আর আমি চাই তুমি আমার কোম্পানির সিটিও মানে টেকনিক্যাল টিমের হেড পোস্টে যুক্ত হও। তোমার কাজ হবে আগামী 6 মাসের জন্য আমার কোম্পানির জন্য একটা নতুন সফটওয়্যার তৈরি করা, আর আমার কোম্পানির সমস্ত টেকনিক্যাল জিনিসগুলোকে হ্যান্ডেল করা। রুইজি বলে, ওই সফটওয়্যারটা তৈরি করতে আমার 3 মাসেরও কম সময় লাগবে। আমার কাছে অনেক ভালো ভালো কাজের অফার আছে, আমি সবকিছু বাদ দিয়ে তোমার সাথে কাজ করব কেন? এটা শুনে স্যান্টি এখন রুইজিকে খুশি করার মতন বিভিন্ন রকম কথা বলতে শুরু করে। যেটা শুনে রুইজি বলে, আমি মুখের ওপরে স্পষ্ট সত্যি কথা বলতে পছন্দ করি, আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বাকি আর 5 জন মানুষের মতনই খুবই সাধারণ চিন্তাভাবনা করো। তোমার চিন্তাভাবনার মধ্যে কোনো নতুনত্ব ব্যাপার নেই, তাই তোমার সাথে আমি কাজ করতে পারবো না। আর তাছাড়া আমাকে ক্যানন গ্রুপের তরফ থেকেও একটা ভালো চাকরির অফার দেওয়া হয়েছে, তাই আমি সামনের সপ্তাহে ক্যানন গ্রুপের সঙ্গে একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য থাইল্যান্ডে যাচ্ছি। এই কথা বলেই রুইজি ওখান থেকে চলে আসে। কিন্তু স্যান্টি এখন কোনোভাবেই হার মানতে চাইছিল না। ও যেভাবেই হোক রুইজিকে নিজের সাথে কাজ করানোর জন্য রাজি করাতে চাইছিল। সেজন্য পরের সপ্তাহে রুইজি যখন ক্যানন গ্রুপের মিটিং অ্যাটেন্ড করার জন্য থাইল্যান্ডে আসে, তখন স্যান্টি আগে থেকেই সেই অফিসের সামনে দাঁড়িয়েছিল। এখন স্যান্টি রুইজিকে 10 মিলিয়ন থাইল্যান্ডের টাকা দিয়ে নিজের সাথে কাজ করতে বলে, কিন্তু রুইজি এখনও ওর সাথে কাজ করার জন্য রাজি হয় না। ও স্যান্টির কথার কোনো উত্তর না দিয়েই চুপচাপ ক্যানন গ্রুপের অফিসের মধ্যে ঢুকে যায়। সেখানে ও মিস্টার ক্যাননের ছেলে কেনের সঙ্গে দেখা করে, কিন্তু কেনের সাথে কথা বলার পরেও রুইজির ওকে একদমই পছন্দ হয় না। ওর মনে হয় কেন খুবই বোকা, আর ও এই কোম্পানি সামলানোর যোগ্য না। সেজন্য ও কেনের অফারটাকে রিজেক্ট করে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে বাইরে তখন ওর জন্য স্যান্টি অপেক্ষা করছিল। এখন স্যান্টি রুইজিকে নিজের সাথে করে নিজের গাড়িতে করেই এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল।
রাস্তায় যাওয়ার পথে স্যান্টি বিভিন্ন রকমভাবে চেষ্টা করে রুইজিকে নিজের সাথে কাজ করানোর জন্য রাজি করাতে চাইছিল। তখন রুইজি বলে, তুমি যেভাবে যত চেষ্টাই করো না কেন, আমি তোমার সাথে কাজ করব না। এটা শুনে এখন স্যান্টি প্রচণ্ড জোরে জোরে গাড়ি চালাতে চালাতে বলে, আমি তোমাকে অত সহজে ছাড়ব না। এই কথা বলেই ও নিজের কাছে থাকা টাকার ব্যাগ থেকে মুঠো মুঠো টাকা বের করে সেগুলো গাড়ির জানলা থেকে রাস্তার ওপরে ছড়াতে শুরু করে। স্যান্টি বলে, এগুলো আমাদের কোম্পানির টাকা ছিল, যেগুলোকে আমি এখন ফেলে দিচ্ছি। আর তুমি আমার সাথে কাজ করতে যত বেশি দেরি করবে, আমরা বাকি কোম্পানিদের থেকে ততটা পিছিয়ে যাব, আর তখন আমাদের এর থেকে আরো অনেক বেশি টাকা লস হয়ে যাবে। তুমি চাইলে আমি তোমাকে এই কোম্পানির 50% শেয়ার দিয়ে দেব। এমনকি তুমি যে সফটওয়্যারটা তৈরি করবে সেটার সমস্ত কোড, সমস্ত লাইসেন্স তুমি তোমার কাছেই রেখে দিও। এই কথা শুনে লুইজি হাসতে হাসতে বলে, তোমার কাজের প্রতি এত ডেডিকেশন আর পাগলামো দেখে আমার খুবই ভালো লেগেছে। এখন আমি তোমার সাথে কাজ করার জন্য রাজি আছি। আর আমাদের সফটওয়্যারের সমস্ত কোডিং আর লাইসেন্স আমাদের কোম্পানির নামেই থাকবে। আর আমাকে 50% শেয়ার দিতে হবে না, খালি 30% শেয়ার দিলেই হবে। এই কথা শুনে স্যান্টি এখন প্রচণ্ড আনন্দে খুশি হয়ে রুইজিকে জড়িয়ে ধরে। এমনকি ও রায়ুকেও SMS করে এই খুশির খবরটা জানিয়ে দেয়। এদিকে দেখা যায় রায়ুও এখন নিজের জীবনে খুবই খুশি ছিল, আর কিছুদিন পরেই ও নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। সেজন্য এখন ওরা পুরো দমে নিজেদের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এসব কিছুর মধ্যেই একদিন ও দেখতে পায় ব্যাংক থেকে ওদের বাড়িতে একটা নোটিশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে রায়ুর বাবা ব্যবসা করার জন্য ব্যাংক থেকে বেশ অনেক টাকা লোন নিয়েছিলেন, কিন্তু বিগত অনেক বছর ধরেই তিনি সেই টাকাগুলোকে শোধ করতে পারছেন না। এখন উনি যদি সময়ের মধ্যে এই টাকাটা শোধ করতে না পারেন, তাহলে ওনাকে গ্রেফতার করে নেওয়া হবে। এখন এসব কিছু দেখে রায়ু প্রচণ্ড অবাক হয়ে গেছিল, কারণ ওর বাবার লোনের অ্যামাউন্টটা ছিল 2,04,00,000 চাইনিজ ইয়ান, যেটা থাইল্যান্ডের টাকায় প্রায় 100 মিলিয়ন ভাটের সমান। এখানে রায়ুকে এই অবস্থা দেখে ওর বয়ফ্রেন্ড লিয়াম ওকে বলে, তুমি একদমই চিন্তা করো না, তোমার বাবার এই লোনের টাকাটা আমি দিয়ে দিচ্ছি। আসলে লিয়াম খুবই বড় লোক ছিল, কিন্তু রায়ু জানায়, আমি তোমার থেকে এত টাকার সাহায্য নিতে পারবো না, আর আমি সারা জীবন ধরে চেষ্টা করলেও কখনোই তোমাকে এই টাকাটা শোধ করতে পারবো না। আসলে এখন আমি আর কারোর থেকেই কোনো রকম সাহায্য নিতে চাই না, আমি নিজের সমস্যা নিজেই মেটাতে চাই। আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা মারা যায়, সেজন্য আমি আমার বাবার সাথেই বড় হয়েছি। আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, আর উনি সমস্ত মানুষকে খুব সহজে বিশ্বাস করতেন, যে কারণে বহু মানুষ ওনাকে ধোঁকা দিয়ে আমাদের ব্যবসার অনেক টাকার ক্ষতি করেছে। আর সেজন্যই আমার বাবা আস্তে আস্তে দেনায় ফেসে যেতে শুরু করে। একটা সময় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা দখল করে নেয়, আর পাওনাদারেরা রোজ আমাদের বাড়িতে এসে বাবার কাছে টাকা চাইতে শুরু করে, যে কারণে বাবা আমাকে নিয়ে আমাদের শহর ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে শুরু করি। যেহেতু বাবার কাছে সেই সময় বেশি টাকা ছিল না, তাই আমরা আমাদের বিভিন্ন রিলেটিভদের বাড়িতে গিয়ে থাকতে শুরু করি। আমরা এক একজন রিলেটিভের বাড়িতে 5-6 মাস করে থাকতাম, আর তারপর সেখান থেকে বেরিয়ে আবার অন্য কারোর বাড়িতে গিয়ে উঠতাম। আর আমার ছোটবেলাটা এভাবেই বিভিন্ন লোকের বাড়িতে ঘুরে ঘুরে কেটেছে। আমরা যখনই কারোর বাড়িতে থাকার জন্য যেতাম, তখন তারা আমাদেরকে মুখের ওপরে কোনো কিছু না বললেও আমাদেরকে খুবই নিচু চোখে ছোট করে দেখত। পরবর্তীকালে আমি যখন বড় হয়ে একটু টাকা পয়সা ইনকাম করতে শিখি, তখন আমি তাদের প্রত্যেককেই অনেকটা করে গিফট পাঠাতে শুরু করি, এমনকি তাদের সবাইকেই অনেকটা টাকা পয়সা দিয়েও সাহায্য করি। কিন্তু এত কিছু করার পরেও তারা আমাদেরকে কখনোই যোগ্য সম্মান দিত না, সবসময় আমাদেরকে খুবই নিচু চোখে দেখত। এই সমস্ত কারণেই আমি কারোর থেকেই কোনো রকম সাহায্য নিতে চাই না। আর এখন তোমার কাছ থেকে সাহায্য নিলে আমি সারা জীবনের মতন নিজের কাছেই ছোট হয়ে যাব। আমি যেভাবেই হোক নিজের এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করব। এই কথাটা বলতে বলতেই রায়ুর মাথায় একটা আইডিয়া আসে। ও ঠিক করে নেয় ও থাইল্যান্ডে গিয়ে স্যান্টি আর রাইজুর সঙ্গে ওদের স্টার্টআপে জয়েন করবে। রায়ুর বিশ্বাস ছিল একদিন এদের এই বিজনেসটা অনেক বড় হয়ে উঠবে, আর সেখান থেকে ও অল্প সময়ের মধ্যেই বেশ অনেকটা টাকা ইনকাম করতে পারবে। এখন রায়ু নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে আরো 2 বছর সময় চেয়ে নেয়। রায়ু বলে, আমাদের বিয়েটাকে আমি আরো 2 বছর পিছাতে চাই। আগামী 2 বছর ধরে আমি থাইল্যান্ডে গিয়ে স্যান্টি আর রাইজুর ওই স্টার্টআপে কাজ করব। আর আমার বিশ্বাস আগামী 2 বছরের মধ্যেও এই কোম্পানিটা এত বড় হয়ে যাবে যে সেখান থেকে আমি আমার বাবার দেনা শোধ করার মতন সমস্ত টাকা নিয়ে আসতে পারবো। এখানে রায়ুর এতটা আত্মবিশ্বাস দেখে ওর বয়ফ্রেন্ড ওর কথায় রাজি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর ও থাইল্যান্ডে এসে স্যান্টিদের কোম্পানিতে একসাথে কাজ করার প্রস্তাব দেয়। রায়ু বলে, আমি তোমাদের কোম্পানির টাকা পয়সা আর ফিনান্স সেক্টরটা সামলাতে চাই। যে কোনো স্টার্টআপ কোম্পানি যত ভালোই হোক না কেন,
টাকা পয়সা আর খরচ ঠিকভাবে সামলাতে না পারলে তারা 1 মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। আর আমি তোমাদেরকে এই হিসাব আর খরচ সামলাতে সাহায্য করব। তবে এই কাজের জন্য আমার কোনো স্যালারি লাগবে না, আমি শুধু তোমাদের কোম্পানির 5% শেয়ার চাই। যেটা শুনে স্যান্টি আর রুইজি দুজনেই ওর কথায় রাজি হয়ে যায়। এই ঘটনার কিছুদিনের মধ্যেই এরা সবাই একটা হোটেল ভাড়া করে সেখানেই নিজেদের প্রথম অফিস তৈরি করে। সেখানে রুইজি বেশ কিছু ভালো ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিয়ে নিজেদের একটা ব্যাকএন্ড টিম তৈরি করে নেয়। এখন রুইজি এদের সবাইকে প্রথম দিন থেকেই খুবই প্রেসার দিতে শুরু করে। ও বলে আগামী 3 দিনের মধ্যেই আমাদেরকে একটা ডেমো অ্যাপ তৈরি করতে হবে, যাতে সেই অ্যাপ দেখিয়ে আমরা ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিতে পারি। এদিকে স্যান্টি আর রায়ুর কাজ ছিল নিজেদের কোম্পানির জন্য নতুন ইনভেস্টর খুঁজে বের করা। সেজন্য এখন এরা দুজন মিলে দেশ বিদেশের সমস্ত বড় বড় বিজনেসম্যানকে ইমেল পাঠিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। এমনকি এখন ওরা দেশের বড় বড় বিজনেস মিটিং আর কনফারেন্সে গিয়ে সেখানে থাকা বিভিন্ন বড়লোক হাই প্রোফাইল লোকজনকে নিজেদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে বলছিল। এরা প্রত্যেকেই নিজেদের খাওয়া ঘুম সবকিছু বন্ধ করে দিয়ে একটানা 4-5 দিন ধরে কাজ করে যাচ্ছিল। কিন্তু বহুদিন ধরে অনেক চেষ্টা করার পরেও কেউই ওদের এই নতুন কোম্পানিতে টাকা ইনভেস্ট করার জন্য রাজি হচ্ছিল না। যে কারণে এখন স্যান্টি আস্তে আস্তে একটু হতাশ হয়ে যেতে শুরু করে। কিন্তু এসব কিছুর মধ্যেই একদিন ও জানতে পারে মিস্টার ক্যানেন আর ওনার ছেলে মিলে নিজেদের সেই কুরিয়ার কোম্পানিটা চালু করে দিয়েছে। ওরা খুবই বড় করে নিজেদের কোম্পানির উদ্বোধন করে, আর ওরা একদম স্যান্টির আইডিয়া মতনই কাজ করছিল, যেটা দেখে স্যান্টি আরও বেশি রেগে যায়। যেহেতু মিস্টার ক্যানেন এখন ওর সস্তায় কুরিয়ার সার্ভিস দেওয়ার আইডিয়াটা চুরি করে নিয়েছিল, তাই এখন স্যান্টিকে নিজের কোম্পানিতে একটু আলাদা কিছু করতে হবে, যাতে সমস্ত কাস্টমার অন্য কোম্পানি ছেড়ে ওর কোম্পানিতেই আসে। স্যান্টি আর রায়ু যখন নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল, তখনই ওরা দেখতে পায় রুইজি খুবই রেগে গিয়ে ওদের কোম্পানির একটা এমপ্লয়িকে চাকরি থেকে বের করে দিয়েছে। জানা যায় যে মেয়েটাকে এখন চাকরি থেকে বার করা হয়েছে তার নাম হলো লিনেক্স। আসলে লিনাক্সের মা খুবই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, তাই নিজের মাকে দেখার জন্য লিনাক্স কিছুদিনের জন্য ছুটি চাইছিল। কিন্তু রুইজি জানায় যেহেতু এখন কাজের চাপ খুবই বেশি, তাই এই অবস্থায় কাউকে কোনোভাবেই ছুটি দেওয়া যাবে না। আর এই বিষয়টা নিয়েই লিনাক্সের সাথে ওর একটু ঝামেলা বেঁধে যায়, যে কারণে ও লিনাক্সকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু পরবর্তীকালে স্যান্টি যখন এই বিষয়টা জানতে পারে, তখন ও সবকিছু খুব ভালোভাবেই সামলিয়ে নেয়। স্যান্টি লিনাক্সকে বলে, তোমার মাকে সুস্থ করার জন্য তোমার যতদিন ছুটি দরকার হয় তুমি নিয়ে নাও, আর চিন্তা করো না, তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সেটা আমাদের কোম্পানি থেকেই দেওয়া হবে। একবার তোমার মা সুস্থ হয়ে গেলে তুমি আবার কাজে ফিরে এসো। এই কথা শুনে লিনাক্স অনেকটা নিশ্চিন্ত হয়। কিন্তু এখন লিনাক্সকে চাকরি থেকে বের করার বিষয়টা নিয়ে স্যান্টির সাথে রুইজির একটু ঝামেলা বেঁধে যায়। এরা দুজন যখন নিজেদের মধ্যে ঝামেলা করছিল, তখনই রায়ুর ফোনে একটা কল আসে। একজন চাইনিজ বিজনেসম্যান ওদের কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছিল। ওই ইনভেস্টর রায়ুকে বলে, আমি এখন থাইল্যান্ড এয়ারপোর্টে আছি, আর আগামী 1 ঘন্টার মধ্যেই আমি আবার চায়নায় ফিরে যাব। তোমরা যদি এই 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে এসে আমার সঙ্গে দেখা করতে পারো, তাহলে হয়তো আমি তোমাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারি। এই কথা শুনে এখন স্যান্টি, রুইজি আর রায়ু নিজেদের ঝামেলা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর বহু কষ্ট করে একদম শেষ মুহূর্তে ওরা সেই ইনভেস্টরের কাছে পৌঁছে যায়। এনার নাম ছিল মিসেস ওয়াং। এখন মিসেস ওয়াং এদেরকে বলেন, আমি তোমাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করব কেন? ক্যানন গ্রুপও এখন পুরো থাইল্যান্ড জুড়েই মাত্র 25 টাকায় কুরিয়ার সার্ভিস চালু করেছে। তোমাদের মধ্যে ক্যানন গ্রুপের থেকে আলাদা বিশেষত্ব কি আছে? তোমরা তো ক্যানন গ্রুপের মতন বড় কোম্পানির সাথে একদিনও লড়াই করতে পারবে না। এই কথা বলেই উনি ওখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। তখন স্যান্টি ওই ইনভেস্টরকে খুশি করার জন্য হঠাৎ করেই বলে বসে, আমরা প্রত্যেক কাস্টমারের বাড়ি থেকে পার্সেল পিক আপ করে সেগুলোকে আবার কাস্টমারদের বাড়িতেই ডেলিভারি করব। কাস্টমারদেরকে কোনোভাবেই আমাদের অফিসে আসতে হবে না। আসলে সেই সময় অবধিও পুরো থাইল্যান্ড জুড়েই কোনো রকম ডোর টু ডোর কুরিয়ার সার্ভিস চালু ছিল না। কাস্টমারদেরকে কুরিয়ার অফিসে এসেই প্যাকেজ পিক আপ ড্রপ করতে হতো। এখানে পাশের থেকে স্যান্টির এই কথাগুলো শুনে রায়ু খুবই অবাক হয়ে গেছিল। কিন্তু এই কথাগুলো শুনে মিসেস ওয়াং খুবই খুশি হয়ে ওদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায়। উনি এদের কোম্পানির 15% শেয়ারের বিনিময়ে এদের কোম্পানিতে $15 মিলিয়ন ইনভেস্ট করেন। এই ঘটনায় এরা সবাই প্রচণ্ড আনন্দ পায়। এখন অবশেষে ওরা নিজেদের কোম্পানির বাকি কাজ করার জন্য প্রয়োজনীয় টাকা পেয়ে গেছিল। এই ঘটনার পর ওরা নিজেদের কোম্পানির সমস্ত এমপ্লয়ীদেরকে নিয়ে একটা ছুটি কাটানোর জন্য চলে যায়। বিগত বহুদিন ধরেই এরা সবাই নিজেদের খাওয়া দাওয়া ঘুম সবকিছু বন্ধ করে দিয়ে একটানা কাজ করছিল। কিন্তু এখন এখানে ছুটি কাটাতে এসে
এরা সবাই নিজেদের মধ্যে বেশ মজা আর আনন্দ করে খুব ভালো একটা সময় কাটায়। এই ঘটনার কিছুদিন পর ওরা নিজেদের কোম্পানির জন্য একটা বড় অফিস আর একটা ওয়্যার হাউস ভাড়া করে, আর ওরা নিজেদের এই নতুন কোম্পানির নাম রাখে থান্ডার এক্সপ্রেস। এখন এই পুরো অফিসের সমস্ত অপারেশনস সামলানোর জন্য ওরা অনেক মানুষকে কাজে রেখেছিল, আর নিজেদের সমস্ত পার্সেল পিক আপ আর ডেলিভারি করার জন্য ওরা বেশ অনেক বাইক রাইডারকেও কাজে রেখেছিল। এই সমস্ত রাইডারদের মধ্যেই স্যান্টির ছোটবেলার একটা বন্ধু আর ওর নিজের ভাইও ছিল। যদিও স্যান্টি চাইছিল ওর ভাই যেন ওর কোম্পানিতে কাজ না করে কলেজে গিয়ে আরো ভালো করে পড়াশোনা করে, কিন্তু ওর ভাই সরাসরি জানিয়ে দেয় ওর পড়াশোনা করতে ভালো লাগে না, তাই আজকের থেকে ও এই কোম্পানিতেই কাজ করবে, আর এখন থেকে ও শহরে এসে স্যান্টির সাথেই থাকবে। এখন স্যান্টি আর তার টিম ওদের কোম্পানিটা চালু করার জন্য পুরোপুরিভাবে তৈরি ছিল। সেজন্য ওরা শহরের বিভিন্ন জায়গায় নিজেদের এই নতুন কোম্পানির প্রচার করতে শুরু করে, আর তারপর একটা ভালো দিন দেখে ওরা নিজেদের কোম্পানিটাকে উদ্বোধন করে দেয়। প্রথম দিন থেকেই স্যান্টি তার বাকি কর্মচারীদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করে। স্যান্টির কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের কাছেই খুবই অ্যাডভান্স একটা ডিভাইস ছিল, যেটার সাহায্যে ওরা খুব সহজেই যে কোনো জিনিসের ওয়েট মেপে সেটার সমস্ত ডিটেলস ইনপুট করে সেটার একটা বারকোড জেনারেট করতে পারত। এই অ্যাডভান্স ডিভাইসের সাহায্যে এদের কাজ করতে খুবই সুবিধা হতো, আর এই পুরো ডিভাইসটাকেই রুইজি আর তার টিম তৈরি করেছিল। উদ্বোধনের পর থেকেই এদের কোম্পানিতে কাজের চাপ প্রচুর বেড়ে যায়। প্রথম দিনেই এরা প্রায় 4000-এর কাছাকাছি পার্সেল পিক আপ করে। এই নাম্বারটা ওদের কল্পনার থেকে অনেক বেশি ছিল, সেজন্য এখন এটা দেখে এরা প্রত্যেকেই খুবই আনন্দ পায়। এরা মনে করেছিল কাস্টমাররা হয়তো এদের কোম্পানির সার্ভিস খুবই পছন্দ করছে, কিন্তু এর পরের দিন থেকেই ওদের সমস্যা শুরু হয়। প্রথম দিন ওরা যে 4000 পার্সেল পিক আপ করেছিল, পরের দিন সেগুলোকে ডেলিভারি করার সময় ওরা দেখতে পায় এর মধ্যে থেকে বেশিরভাগ পার্সেলকেই শহরের একদম বাইরে পরিত্যক্ত পুরো বাড়িতে ডেলিভার করা হয়েছে। সেই বাড়িতে এই পার্সেলগুলো পিক আপ করার মতন কোনো মানুষই ছিল না। এমনকি ডেলিভারি অ্যাড্রেসে যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে কল করেও কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, যে কারণে এখন ওদেরকে বাধ্য হয়ে ওই পার্সেলগুলোকে আবার নিজেদের কোম্পানিতে ফিরিয়ে আনতে হয়। দিনের শেষে এরা হিসাব করে দেখতে পায় আগের দিনের ওই 4000 পার্সেলের মধ্যে থেকে এরা 3000 পার্সেলকে কোনোভাবেই ডেলিভারি করতে পারেনি। এটা দেখে স্যান্টির খুবই সন্দেহ হয়, সেজন্য ও এক এক করে সমস্ত ফেরত আসা পার্সেলগুলো খুলে দেখতে শুরু করে। যদিও ওর একজন কর্মচারী ওকে এই কাজটা করতে বারণ করছিল, কারণ কাস্টমারদের পার্সেল খুলে দেখা আইনত অপরাধ। কিন্তু স্যান্টি এখন কারো কথা না শুনেই বেশ কিছু ফেরত নিয়ে আসা পার্সেল খুলে ফেলে। দেখা যায় এগুলো ফেক পার্সেল ছিল, আর এগুলোর মধ্যে পাথর আর ইটের টুকরো ভরা ছিল। আসলে এই সমস্ত কাজগুলোই করছিল মিস্টার কেনিনের ছেলে কেন। ও স্যান্টিদের কোম্পানিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য প্রত্যেকদিন ওদের কোম্পানিতে 3000 করে ফেক পার্সেল পাঠাতে শুরু করে, যার ফলে এখন স্যান্টিদের কোম্পানিতে কাজের চাপ খুবই বেড়ে যেতে শুরু করে। প্রত্যেকদিন ওদের কাছে যে 3000 ফেক পার্সেল আসছিল সেগুলোকে ওরা নিজেদের ওয়্যার হাউসেই রেখে দিতে শুরু করে, কারণ থাইল্যান্ডের নিয়ম অনুযায়ী যে কোনো কুরিয়ার কোম্পানি যখন কোনো পার্সেল ডেলিভারি করতে পারে না তখন সেই আনডেলিভার্ড পার্সেলগুলোকে 30 দিন ধরে ওই কোম্পানিতে রেখে দিতে হয়। এই 30 দিনের মধ্যে যদি কেউ ওই পার্সেলগুলোকে নিজের থেকে নিতে না আসে তখন কুরিয়ার কোম্পানি চাইলে নিজেদের ইচ্ছা মতন ওই পার্সেলগুলোকে নষ্ট করে দিতে পারে বা ফেলে দিতে পারে। এইভাবে আগামী কিছুদিনের মধ্যেই ওদের কোম্পানির ওয়্যার হাউসে প্রচুর পরিমাণ ফেক পার্সেল জমা হয়ে যায়। এখন এই পার্সেলগুলোকে এদের কাছে রাখার জায়গা হচ্ছিল না, যে কারণে এদেরকে বেশ অনেক টাকা খরচ করে আরও একটা নতুন ওয়্যার হাউস ভাড়া করতে হয়। এমনকি এখন এই অতিরিক্ত পার্সেলের জন্য ওদের কাজের চাপও অনেক বেড়ে গেছিল, যে কারণে ওরা বাকি কাস্টমারদেরকে সময় মতন জিনিস ডেলিভারি করতে পারছিল না, যার ফলে আস্তে আস্তে মার্কেটে এদের কোম্পানির খুবই বদনাম হয়ে যেতে শুরু করে। এমনকি বেশ কিছু কাস্টমার তো সময় মতন ডেলিভারি না পেয়ে এদের কোম্পানিতে এসে ঝামেলা করতে শুরু করে দেয়। কিন্তু এত কিছুর পরেও স্যান্টি খুবই মাথা ঠান্ডা করে সমস্ত সমস্যার সমাধান করতে চাইছিল। স্যান্টি লক্ষ্য করে এই ফেক পার্সেলগুলোকে শহরের সেই সমস্ত ঠিকানায় পাঠানো হতো যে বাড়িগুলো বহুদিন ধরে ফাঁকা পড়েছিল। আসলে এই সমস্ত বাড়ির লোনের টাকা শোধ না করার জন্য দেশের বিভিন্ন ব্যাংক এগুলোকে দখল করে নিয়েছিল। এসব কিছু দেখে স্যান্টির মাথায় একটা আইডিয়া আসে। ও দেশের সমস্ত ব্যাংকের সার্ভার থেকে সমস্ত পোড়ো বাড়ির ঠিকানা জোগাড় করে নেয়, আর তারপর সেই ঠিকানাগুলোকে নিজেদের সফটওয়্যারে ইনসার্ট করে দেয়, যার ফলে এরপর থেকে যখনই কেউ এইরকম কোনো ফাঁকা বাড়িতে ফেক পার্সেল পাঠানোর চেষ্টা করত স্যান্টির টিমের লোকজন সেটা আগে থেকেই বুঝতে পারত। এইভাবে এখন ওদের কাছে ফেক পার্সেল আসা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল।
এখন স্যান্টি ঠিক করে নেয়, যেহেতু মিস্টার ক্যানেন আর তার ছেলে এদের কোম্পানিতে ফেক পার্সেল পাঠিয়ে এদেরকে সমস্যায় ফেলতে চেয়েছিল, তাই এখন স্যান্টির কোম্পানি ওদেরকে উচিত শিক্ষা দিয়ে নিজেদের বদলা নেবে। এখন স্যান্টি ওর সেলস টিমের সমস্ত এমপ্লয়ীদেরকে বলে, আজকের পর থেকে আমি ক্যানেন গ্রুপের সমস্ত কাস্টমারদেরকে আমাদের কোম্পানিতে নিয়ে আসার চেষ্টা করব। আর এই মাসের মধ্যে যদি তোমরা সেলস টিমের সবাই মিলে আমার থেকে বেশি কাস্টমার নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাদের পুরো সেলস টিমকেই 3 লাখ টাকার বোনাস দেব। এই কথা শুনে এখন সমস্ত এমপ্লয়িরা খুবই এক্সাইটেড হয়ে যায়। এখন স্যান্টির কোম্পানির লোকজন লুকিয়ে লুকিয়ে ক্যানেন গ্রুপের অফিসে ঢুকে সেখান থেকেই ওদের কাস্টমারদেরকে নিজেদের কোম্পানিতে নিয়ে আসতে শুরু করে। এমনকি ওরা ক্যানেন গ্রুপের অফিসের সামনেই বেশ ভালো ভালো অফার দিয়ে নিজেদের কোম্পানির প্রচার করতে শুরু করে, যেটা দেখে এখন বহু কাস্টমার স্যান্টিদের কোম্পানিতে চলে আসে। এখন স্যান্টিদের কোম্পানিতে সবকিছু বেশ ভালোই চলছিল। মাত্র 1 মাসের মধ্যেই এদের কাস্টমারের সংখ্যা অনেক বেড়ে গেছিল। এদিকে ক্যানেন গ্রুপের কাস্টমার সংখ্যা আস্তে আস্তে কমে যেতে শুরু করে। যে খবরটা জানার পর মিস্টার ক্যানেন আর কেন দুজনেই প্রচণ্ড রেগে গেছিল। এমনকি কেন তো এখন রেগে গিয়ে নিজের কোম্পানির বেশ কিছু এমপ্লয়িকে চাকরি থেকে বের করে দেয়। এই ঘটনার বেশ কিছু মাস পর স্যান্টিদের কোম্পানিতে কাস্টমারের সংখ্যা এতটাই বেড়ে গেছিল যে ওরা নিজেদের ওয়্যারহাউসে একটা কনভেয়ার বেল্ট ইনস্টল করে, যেটার সাহায্যে এখন এরা খুব সহজেই বিভিন্ন পার্সেলকে তাদের ঠিকানা অনুযায়ী শর্টিং করতে পারছিল। এখন স্যান্টি মনে করেছিল ও হয়তো মিস্টার কেনেনকে একটা যোগ্য জবাব দিয়েছে, আর এই আনন্দেই ও বিগত বেশ কিছু মাস ধরে ওদের ওয়্যারহাউসে পড়ে থাকা সমস্ত আনক্লেমড ফেক পার্সেলগুলোকে আগুনে পুড়িয়ে পুরোপুরি নষ্ট করে দেয়। এরপর আস্তে আস্তে আগামী কিছু মাসের মধ্যেই স্যান্টির কোম্পানি পুরো দেশ জুড়েই নিজেদের ব্যবসা করতে শুরু করে দেয়। এখন থাইল্যান্ডের 76টা রাজ্যে স্যান্টির কোম্পানির অফিস ছিল। এখন স্যান্টি বিভিন্ন বড় বড় অনলাইন কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদের অফিসিয়াল ডেলিভারি পার্টনার হয়ে গেছিল। এই কথা জানার পর মিস্টার ক্যানেন প্রচণ্ড রেগে যায়। এমনকি ওনারা চায়নার যে কুরিয়ার কোম্পানির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করছিল, এখন সেই কোম্পানির সিইও মিস্টার কেনেন আর কেনের ওপরে খুবই রেগে গিয়ে ওদেরকে খুবই উল্টোপাল্টা বলে। এই ঘটনার পর মিস্টার কেনেন এখন বিভিন্ন রাজ্য থেকে স্যান্টির সমস্ত অফিসগুলোকে এক এক করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। কখনো উনি ঘর মালিককে বেশি টাকা দিয়ে এদেরকে অফিস থেকে বার করে দিচ্ছিলেন, আবার কখনো উনি সরকারি কর্মচারী পাঠিয়ে বিভিন্ন ভুল দেখিয়ে এদের অফিসগুলোকে বন্ধ করে দিচ্ছিলেন। কিন্তু এসব কিছুতে স্যান্টি কোনোভাবেই হার মানছিল না। যখনই ওর কোনো একটা অফিস বন্ধ হচ্ছিল, তখনই ও পাশে অন্য একটা ঘর ভাড়া নিয়ে সেখানে নতুন করে নিজের অফিস তৈরি করছিল। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন স্যান্টি হঠাৎ করেই নিজেদের কোম্পানির সমস্ত কুরিয়ারের দাম 25 টাকা থেকে কমিয়ে মাত্র 19 টাকা করে দেয়। ও মনে করেছিল এত সস্তায় ডেলিভারি করলে এই দেশের সমস্ত কাস্টমার হয়তো ওর কাছে চলে আসবে, যার ফলে একটা সময় মিস্টার কেনেনকে বাধ্য হয়ে ওদের কোম্পানিটা বন্ধ করে দিতে হবে। যদিও এই ঘটনায় রায়ু স্যান্টির ওপরে খুবই রেগে গেছিল। রায়ু বলে, তুমি আমার সাথে কোনো রকম আলোচনা না করেই পুরো দেশ জুড়ে মাত্র 19 টাকায় ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিলে কিভাবে? আমরা যদি 19 টাকাতেই ডেলিভারি করতে শুরু করি, তাহলে আমাদের প্রত্যেক দিন আরও অনেক বেশি বেশি পার্সেল কুরিয়ার করতে হবে, না হলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। আর এইভাবে চললে আগামী 4 মাসের মধ্যেই আমাদের কোম্পানিটা টাকার অভাবে বন্ধ হয়ে যাবে। তাই তুমি কোনো ডেলিভারির দাম কমিও না। স্যান্টি বলে, আমি যখন একবার ঠিক করে নিয়েছি, তখন আজকের পর থেকে আমাদের কোম্পানির সমস্ত ডেলিভারি মাত্র 19 টাকাতেই হবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আসলে স্যান্টি এখন একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। ও মনে করেছিল সবকিছু হয়তো ওর প্ল্যান মতনই চলবে। এখন যেহেতু স্যান্টি ঠিক করে নিয়েছিল ও 19 টাকাতেই সমস্ত পার্সেল ডেলিভারি করবে, তাই রায়ু এখন বাধ্য হয়ে ওদের কোম্পানির বাকি সমস্ত খরচ কমাতে শুরু করে, যাতে ওদের বেশি টাকা লস না হয়। এখন ওরা এই কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের স্যালারি বেশ অনেকটা করেই কমিয়ে দিয়েছিল, যে কারণে বেশিরভাগ এমপ্লয়ি এদের ওপরে একটু রেগে গেছিল। এমনকি অনেকে তো রেগে গিয়ে স্যান্টির বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে দেয়। এই আন্দোলনকারীদের মধ্যে স্যান্টির নিজের ভাইও ছিল। আবার অন্যদিকে বেশ কিছু এমপ্লয়ি উইদাউট নোটিসেই এদের কোম্পানির চাকরি ছেড়ে চলে যায়, যার ফলে এখন বাকি সমস্ত এমপ্লয়ীদের ওপরে কাজের চাপ অনেক বেড়ে গেছিল। এইভাবে আরও বেশ কিছু মাস যাওয়ার পর এদের কোম্পানির বেশ কিছু ডেলিভারি পার্টনার এদের কোম্পানির বাইক থেকেই তেল চুরি করতে শুরু করে, যাদের মধ্যে স্যান্টির ছোটবেলার একটা বন্ধুও ছিল। পরবর্তীকালে স্যান্টি যখন এই খবরটা জানতে পারে, তখন ও নিজের বন্ধুকে ওর কাজের থেকে বের করে দেয়। যদিও স্যান্টির বন্ধু নিজের ভুলটা স্বীকার করে নিয়ে ওর কাছে ক্ষমা চায়। ও বলে, এখন যদি আমি আমার চাকরি হারাই, তাহলে আমি আমার বউ বাচ্চাদেরকে নিয়ে না খেতে পেয়ে মারা যাব। তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি ভবিষ্যতে এমন ভুল আর কখনোই করব না। স্যান্টি বলে, যেহেতু তুমি আমার বন্ধু, তাই এখন যদি আমি তোমাকে ক্ষমা করে দেই তাহলে তোমাকে দেখে ভবিষ্যতে আরও অনেক এমপ্লয়ি চুরি করতে শুরু করবে, আর তখন আমি তাদেরকেও কিছু বলতে পারবো না। এই কথা বলেই ও নিজের বন্ধুকে কাজের থেকে বের করে দেয়। যদিও স্যান্টির ভাই এখন ওকে এই কাজটা করতে বারণ করে, কিন্তু স্যান্টি কারো কথাই শুনতে চাইছিল না। এই ঘটনার কিছুদিন পর একদিন হঠাৎ করেই স্যান্টিদের কোম্পানি থেকে বেশ অনেকগুলো কাস্টমার কমে যেতে শুরু করে। আসলে বেশ কিছু মাস আগে স্যান্টি যখন ওর অফিসের ওয়্যারহাউসের সমস্ত ফেক পার্সেলগুলোকে আগুনে পুড়িয়ে নষ্ট করেছিল, কেউ একজন লুকিয়ে লুকিয়ে সেই ভিডিওটাকে রেকর্ড করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। এখন এই ভিডিও দেখে সবাই মনে করছিল, যেহেতু স্যান্টির কোম্পানি সস্তায় ডেলিভারি দেয়, তাই এদের কোম্পানিতে হয়তো সমস্ত কুরিয়ারগুলোকে খুবই অবহেলা করে রাখা হয়, আর এই কোম্পানিতে আসলে কাস্টমারের দামি জিনিসপত্র হয়তো নষ্ট হয়ে যেতে পারে। মুহূর্তের মধ্যেই স্যান্টির ওই ভিডিওটা পুরো দেশে ছড়িয়ে পড়ে ওর কোম্পানির খুবই বদনাম হয়ে যায়, যে কারণে কিছুদিন পর স্যান্টি দেশের সমস্ত বড় বড় নিউজ চ্যানেলকে ডেকে এনে ওদের পুরো কোম্পানিটা ঘুরিয়ে দেখায়। কিন্তু এদের মধ্যে থেকে বেশ অনেক রিপোর্টারকেই মিস্টার ক্যানেন টাকা দিয়ে কিনে নিয়েছিল। এখন সেই রিপোর্টাররা স্যান্টিকে খুবই উল্টোপাল্টা প্রশ্ন করে আর ওর কোম্পানির এগেনস্টে খুবই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যেটা শুনে এখন স্যান্টি খুবই রেগে গিয়ে ওই রিপোর্টারদের সঙ্গে মারামারি করতে শুরু করে দেয়, যার ফলে এখন পুরো দেশ জুড়ে ওর কোম্পানি আরও বেশি বদনাম হয়ে গেছিল। এখন চারিদিক দিয়ে পরপর এতগুলো সমস্যা দেখে স্যান্টি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। এখন ও অফিসের একটা কোনায় বসে কাঁদতে কাঁদতে রায়ুকে বলে, তোমার কথা না শুনে 19 টাকায় ডেলিভারি করতে গিয়ে আমি খুবই বড় একটা ভুল করে ফেলেছি। নিজের ওভার কনফিডেন্সের জন্য আমি সবকিছু শেষ করে ফেলেছি, আর নিজের সাথে সাথে আমি তোমাদেরকেও নিচে টেনে এনেছি। আমার মনে হচ্ছে আমি এই লড়াইতে হেরে গেছি। স্যান্টিকে এই অবস্থায় দেখে রায়ু ওকে অনেক রকমভাবে মোটিভেট করে। রায়ু বলে, যতদিন তুমি লড়াই চালিয়ে যাবে ততদিন তোমাকে কেউই হারাতে পারবে না, আর আমার বিশ্বাস আমরা সবাই মিলে এই সমস্যা থেকে বেরোনোর কোনো একটা রাস্তা ঠিক খুঁজে বের করব। এই কথা শুনে স্যান্টি অনেকটা আত্মবিশ্বাস ফিরে পায়। এবার সেই রাতে ও যখন অফিস থেকে বাড়ি ফিরছিল, তখন ও লক্ষ্য করে ওর গাড়ির ওপরে বন্দুকের একটা গুলি রাখা আছে, আর সেটার নিচে একটা কাগজে লেখা ছিল, তোমার জীবনের দাম হলো মাত্র একটা গুলি। এটা দেখার পর স্যান্টি প্রচণ্ড ভয় পেয়ে যায়। যেহেতু বর্তমানে ওর চারিদিকে অনেক শত্রু ছিল, তাই এখন ও বুঝে উঠতে পারছিল না এই কাজটা ওর সাথে কে করেছে। এই ঘটনার কিছুদিন পর ম্যালি নামের একটা অনলাইন শপিং কোম্পানির তরফ থেকে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়, যেখানে থাইল্যান্ডের সমস্ত বড় বড় কুরিয়ার সার্ভিস কোম্পানিকে আসতে বলা হয়েছিল। সেজন্য এখন এখানে স্যান্টি আর ক্যানন গ্রুপের সিইও কেন দুজনেই এসেছিল। এখানে জানা যায় ম্যালি হলো থাইল্যান্ডের সবচেয়ে বড় অনলাইন শপিং প্ল্যাটফর্ম। এখন এই মিটিংয়ে ম্যালির সিইও এদের সবাইকে বলে, এতদিন ধরে থাইল্যান্ডের 8টা বড় বড় কুরিয়ার কোম্পানি আমাদের সমস্ত প্রোডাক্ট ডেলিভারি করার কাজ করত, কিন্তু এখন আমরা ঠিক করেছি সামনের বছর থেকে আমরা এদের মধ্যে থেকে যে কোনো একটা কোম্পানির সাথেই টাই আপ করব, আর তাদেরকেই আমাদের অফিসিয়াল ডেলিভারি পার্টনার বানাবো। আর এই কাজের জন্য আমরা গোপনভাবে আমাদের সমস্ত ডেলিভারি পার্টনারের একটা করে পরীক্ষা নিয়েছি। এখন যে 8টা কোম্পানি আমাদের সাথে কাজ করছে, কিছুদিন আগে আমরা তাদের প্রত্যেকের কাছেই একটা করে বাক্স ডেলিভারি করার জন্য দিয়ে এসেছিলাম। ওই প্রত্যেকটা বাক্সের মধ্যেই 4টে করে কাঁচের গ্লাস ছিল, আর সেই 8টা কুরিয়ার কোম্পানি থেকেই ওই বাক্সগুলোকে আমাদের কোম্পানিতে ডেলিভারি করতে বলা হয়েছিল। এখন প্রত্যেকটা কোম্পানির সিইওকে তাদের কোম্পানি থেকে ডেলিভারি হওয়া সেই কাঁচের গ্লাসের বাক্সগুলোকে খুলতে বলা হয়। এদের মধ্যে থেকে যে কোম্পানির গ্লাসগুলো ডেলিভারি করার সময় একটুও ভেঙে গেছিল বা চিড় খেয়েছিল, তাদেরকে সরাসরি এই কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এইভাবে সবশেষে দেখা যায় ওই 8টা কোম্পানির মধ্যে থেকে শুধুমাত্র 5টা কোম্পানি ওই কাঁচের গ্লাসগুলো এখানে সুরক্ষিতভাবে ডেলিভারি করতে পেরেছিল। ওই 5টা কোম্পানির মধ্যে মিস্টার ক্যানেন আর স্যান্টি এদের দুজনের কোম্পানি ছিল। এবার ম্যালি কোম্পানির তরফ থেকে জানানো হয়, আগামী নভেম্বর মাসের 11 তারিখে ম্যালি কোম্পানির তরফ থেকে এই বছরের সবচেয়ে বড় অনলাইন মেগা সেল দেওয়া হবে। ওই দিন পুরো থাইল্যান্ড জুড়ে এই বছরের সবচেয়ে বেশি অনলাইন সেল হবে, যে কারণে ওই দিন সবার কাজের চাপও অনেক বেড়ে যাবে। এবার এই বেঁচে থাকা 5টা কোম্পানির মধ্যে থেকে যে কোম্পানি 11 তারিখের ওই সেলে সবচেয়ে বেশি পার্সেল ডেলিভারি করতে পারবে আর যাদেরকে সমস্ত কাস্টমাররা সবচেয়ে বেশি রেটিং দেবে, তারাই এই কম্পিটিশনটা জিতে যাবে, আর আগামী বছর থেকে তারাই হয়ে উঠবে ম্যালির অফিসিয়াল ডেলিভারি পার্টনার। এই কথা শুনে এখন স্যান্টি আর রায়ু দুজন মিলেই যেন নতুন করে লড়াই করার আশা ফিরে পায়, কারণ এই কম্পিটিশনটা জিততে পারলে ওদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
কিন্তু নভেম্বর মাসের 11 তারিখ আসতে এখনো অনেক দেরি ছিল। আর যেহেতু 19 টাকায় ডেলিভারি করে এখন এদের কোম্পানিটা লসে রান করছিল, তাই অতদিন অবধি নিজেদের কোম্পানিটা চালু রাখার জন্য ওদের বেশ অনেকটা টাকার দরকার ছিল। সেজন্য এখন ওরা নিজেদের পুরানো ইনভেস্টর মিসেস ওয়াং এর কাছে 100 মিলিয়ন টাকা ধার চায়। মিসেস ওয়াং বলেন, আমি তোমাদেরকে টাকা দিতে রাজি আছি, কিন্তু তার জন্য আমি তোমাদের কোম্পানির 15% শেয়ার নিয়ে নেব। এই কথা শুনে স্যান্টি আর বাকি সবাই পিছিয়ে আসে, কারণ 15% শেয়ার দিয়ে দিলে ওদের কাছে আর কিছুই বেঁচে থাকবে না। সেজন্য এখন ওরা অনেক ব্যাংক থেকেও লোন নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই অবস্থায় কোনো ব্যাংকই ওদেরকে কোনোরকমভাবে টাকা ধার দিতে চাইছিল না। এখন ওদের এই অবস্থার কথা জানার পর মিস্টার কেনেন সরাসরি ওদের অফিসে এসে স্যান্টির কাছ থেকে ওদের কোম্পানিটা কিনে নিতে চাইছিলেন। উনি বলেন, আমি তোমাদের কোম্পানির সমস্ত ফিনান্সিয়াল রিপোর্ট দেখেছি, তোমাদের যা আর্থিক অবস্থা তাতে অল্প কিছু মাসের মধ্যেই তোমাদের কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই অবস্থায় তুমি যদি তোমার কোম্পানিটা আমার কাছে বিক্রি করে দাও তাহলে তোমাদের প্রত্যেকেরই অনেক লাভ হবে। যেটা শুনে স্যান্টি বলে, যত যাই হয়ে যাক না কেন আমি কোনোভাবেই এই কোম্পানিটা বিক্রি করব না। আর তাছাড়া আমি খুব ভালোভাবেই জানি আপনাদের কোম্পানির অবস্থাও খুবই খারাপ। আপনারা যদি 11 তারিখের ওই কম্পিটিশনটা জিততে না পারেন তাহলে শেষ অবধি আপনাকেই আপনার কোম্পানিটা বিক্রি করে দিতে হবে। এই কথা বলেই ও মিস্টার কেনেনকে ওর কোম্পানি থেকে চলে যেতে বলে। যদিও পরবর্তীকালে রায়ু যখন এই খবরটা জানতে পারে তখন ও স্যান্টিকে বলে, আমার মনে হয় এখন আমাদের কোম্পানিটা মিস্টার কেনেনের কাছে বিক্রি করে দেওয়া উচিত, কারণ আমাদের কাছে এই কোম্পানিটাকে চালু রাখার মতন কোনো টাকা নেই, আর কেউই আমাদেরকে কোনোভাবে লোনও দিচ্ছে না। এভাবে চলতে থাকলে কিছুদিন পরে আমাদেরকে এমনিতেও সবকিছু বন্ধ করে দিতে হবে। এটা শুনে স্যান্টি খুবই রেগে গিয়ে রায়ুকে বলে, তুমি তো এমনিতেও আর কদিন পরে চায়নায় ফিরে গিয়ে বিয়ে করে নেবে, তাই এই কোম্পানিটা বিক্রি হয়ে গেলেও তোমার তো কিছুই যায় আসে না। আর তাছাড়া তুমি তো এখানে টাকা কামানোর জন্য এসেছিলে, কিন্তু আমি এই কোম্পানির জন্য অনেক কষ্ট করেছি, আমি এটাকে এত সহজে হারাতে পারবো না। রায়ু বলে, তুমি শুধু একা না, আমি, রুইজি, বাকি সবাই আমরা প্রত্যেকেই এই কোম্পানির জন্য অনেক কষ্ট করেছি। এখন এই বিষয়টা নিয়েই ওদের দুজনের মধ্যে একটু ঝামেলা বেঁধে যায়। রায়ু এখন যেভাবেই হোক এই কোম্পানিটাকে বাঁচাতে চাইছিল, আর সেজন্য ওদের অনেকটা টাকার দরকার ছিল। তাই পরের দিন সকালেই ও মিসেস ওয়াং এর সঙ্গে দেখা করে এই কোম্পানিতে থাকা নিজের 5% শেয়ারটা ওনার কাছে 34 মিলিয়ন টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এই কাজ করে রায়ু যখন ওদের কোম্পানিতে ফিরে আসে তখন স্যান্টি ওর ওপরে প্রচণ্ড রেগে গেছিল। স্যান্টি বলে, এই কোম্পানির খারাপ সময়ে তুমি স্বার্থপরের মতো নিজের শেয়ার বিক্রি করে টাকা নিয়ে চলে যেতে চাইছো? রায়ু বলে, একদমই না, আমি আমার শেয়ার বিক্রি করার সমস্ত টাকা এই কোম্পানিকে দিতে চাই। এই কথা বলেই ও স্যান্টিকে 34 মিলিয়ন টাকার একটা চেক দেয়। রায়ু বলে, আমি চাই এই টাকা দিয়ে তুমি যেভাবেই হোক আমাদের কোম্পানিটাকে নভেম্বর মাসের 11 তারিখ অবধি চালিয়ে নিয়ে যাও, আর তারপর সেই কম্পিটিশনটা জিতে মেলির অফিসিয়াল ডেলিভারি পার্টনার হয়ে ওঠো। এই কথা শুনে স্যান্টি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। ও বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি এই কোম্পানির জন্য নিজের সবকিছু বিক্রি করে দিয়েছো। আমি তোমার কাছ থেকে তোমার এই টাকাগুলো কোনোভাবেই নিতে পারবো না। রায়ু কাঁদতে কাঁদতে বলে, তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে, আজকে আমি তোমাকে যে টাকা দিচ্ছি একদিন তুমি আমাকে এর থেকে 10 গুণ বেশি টাকা ফেরত দেবে। আর আমি খুব ভালোভাবেই জানি একদিন আমাদের এই ছোট্ট কোম্পানিটা এই দেশের সবচেয়ে বড় কোম্পানি হয়ে উঠবে, কিন্তু তখন সেটা দেখার জন্য আমি তোমার পাশে থাকতে পারবো না। এই কথা বলে ওরা দুজনেই ওখানে খুবই মন খারাপ করে কাঁদতে শুরু করে দেয়। এরপর আস্তে আস্তে বেশ কিছু মাস কেটে গিয়ে নভেম্বর মাস চলে আসে, আর কিছুদিন পরেই থাইল্যান্ডের এই বছরের সবচেয়ে বড় অনলাইন সেল শুরু হবে। এখন ওই ডেলিভারি কম্পিটিশনটা জেতার জন্য স্যান্টির মাথায় একটা ইউনিক আইডিয়া আসে। ও নিজের কোম্পানির বেশ কিছু বিশ্বস্ত এমপ্লয়ীদেরকে আলাদা করে ডেকে তাদের কাছে খুবই গোপনভাবে নিজের প্ল্যানটা শেয়ার করে। আসলে স্যান্টির মনে হচ্ছিল ওর কোম্পানি থেকে কেউ হয়তো সমস্ত গোপন তথ্য চুরি করে মিস্টার কেনেনের কাছে দিচ্ছিল, সেজন্য এখন ও নিজের এই প্ল্যানের ব্যাপারে বেশি কাউকে জানায় না। এখন স্যান্টি এদেরকে বলে, আমি ঠিক করেছি 11 তারিখে আমরা সমস্ত কাস্টমারদেরকে 1 ডে ডেলিভারি দেব, যার মানে আজকে আমাদের কোম্পানি থেকে কোনো কিছু অর্ডার করলে কালকেই সেটা কাস্টমারের বাড়িতে পৌঁছে যাবে। স্যান্টির এই আইডিয়াটা প্রত্যেকের খুবই পছন্দ হয়, কারণ এখনো অবধি থাইল্যান্ডের কোনো কোম্পানি একদিনের মধ্যে কোনো কিছু ডেলিভারি করতে পারত না। এখন এরা সবাই মনে করেছিল এই অভিনব মার্কেটিং ক্যাম্পেনের সাহায্যে 11 তারিখের কম্পিটিশনটা এরা খুব সহজেই জিতে যাবে। এখন 11 তারিখে একদিনে ডেলিভারি করার জন্য এরা সবাই নিজেদের মধ্যে সমস্ত রকমভাবে প্ল্যান করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো
স্যান্টি এখন যাদেরকে বিশ্বাস করে নিজের এই প্ল্যানটা শেয়ার করছিল তাদের মধ্যে থেকে লিনাক্স নামের এই মেয়েটা খুবই গোপনভাবে মিস্টার কেনেনের কোম্পানিতে সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দিত। আসলে লিনাক্সের মা বিগত অনেক মাস ধরেই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, আর ওনার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হচ্ছিল। এখন লিনাক্সের এই অসহায় অবস্থার কথা জানার পর কেন ওর মায়ের চিকিৎসার সমস্ত খরচ চালাতে শুরু করে, আর তার বিনিময়ে ও লিনাক্সের কাছ থেকে স্যান্টির কোম্পানির সমস্ত গোপন ইনফরমেশন নিতে শুরু করে। এখন 11 তারিখের জন্য স্যান্টি যে প্ল্যান করেছিল, লিনাক্স সেই সমস্ত প্ল্যানগুলোই কেনকে জানিয়ে দেয়। যদিও স্যান্টি আর বাকি সবাইকে ধোঁকা দিতে ওর একদমই ভালো লাগছিল না, কিন্তু এখন নিজের মায়ের জন্য ওকে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছিল। এই ঘটনার কিছুদিন পরেই চলে আসে 11ই নভেম্বর। রাত 12টা বাজার সাথে সাথেই সমস্ত লোকজন অনলাইনে কেনাকাটা করতে শুরু করে দেয়। এখন স্যান্টির কোম্পানি সমস্ত সোশ্যাল মিডিয়াতে একদিনে ডেলিভারি করার ক্যাম্পেইন শুরু করে দেয়। কিন্তু এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এরা দেখতে পায় মিস্টার কেনেনের কোম্পানি এদের আইডিয়া চুরি করে সমস্ত সোশ্যাল মিডিয়াতে মাত্র একদিনে প্রোডাক্ট ডেলিভারি করার ক্যাম্পেইন করছিল, যেটা দেখে স্যান্টি, জায়ু আর ওদের কোম্পানির বাকি সবাই খুবই চিন্তায় পড়ে যায়। এখন স্যান্টি আর মিস্টার কেনেনের কোম্পানির মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। এখন এরা দুজনেই একে অপরকে হারাতে চাইছিল। একদিকে ছিল মিস্টার কেনেনের কোম্পানি, যাদের কাছে অনেক অ্যাডভান্স মেশিন, ডেলিভারি করার জন্য অনেকগুলো ট্রাক, প্রচুর এমপ্লয়ি আর অনেকটা টাকা ছিল। আর অন্যদিকে ছিল স্যান্টির একটা ছোট্ট কোম্পানি, যাদের কাছে লড়াই করার মতন কিছুই ছিল না। কিন্তু তা সত্ত্বেও 11 তারিখের ওই কম্পিটিশনে স্যান্টির কোম্পানি বাকি সবার থেকে অনেকটা এগিয়ে ছিল। 11 তারিখ দুপুরবেলায় হিসাব করে দেখা যায় মিস্টার কেনেনের কোম্পানি থেকে যখন 77,000 পার্সেল অর্ডার করা হয়েছিল, ঠিক একই সময়ের মধ্যে স্যান্টির কোম্পানি থেকে 83,000 পার্সেল অর্ডার করা হয়েছিল। এসব কিছু দেখে কেন খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিল। এখন স্যান্টিকে হারানোর জন্য ও খুবই নোংরা খেলা খেলতে শুরু করে। এখন ও লিনাক্সকে কল করে বলে, তোমার মায়ের চিকিৎসার জন্য আমি অনেক টাকা খরচ করে ওনাকে আমেরিকায় নিয়ে যাব, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তুমি এখন এমন কিছু একটা করো যাতে এই মুহূর্তে স্যান্টির কোম্পানিতে সমস্ত কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন লিনাক্স না চাইতেও কেনের কথা মতন কাজ করার জন্য রাজি হয়ে যায়। এখন ও সবার নজরের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওদের কোম্পানির কনভেয়ার বেল্টের সমস্ত কন্ট্রোলিং কোড ডিলিট করে দেয়, যার ফলে এখন পুরো কনভেয়ার বেল্ট সিস্টেমটাই পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। এখন এটাকে রিস্টার্ট করে নতুন করে সেট আপ করতে কম করে 20 ঘন্টা সময় লেগে যাবে। কিন্তু ওদের কাছে এত সময় ছিল না। মাত্র 5 ঘন্টার মধ্যেই ওদেরকে পুরো পার্সেল শর্টিং করে সেগুলোকে ডেলিভারির জন্য পাঠিয়ে দিতে হবে। এখন একটু ভাবনা চিন্তা করার পর স্যান্টি ঠিক করে নেয় ওরা এই সমস্ত পার্সেলগুলোকে তাদের অ্যাড্রেস অনুযায়ী ম্যানুয়ালি শর্টিং করবে। আর এখন ও নিজের কোম্পানির সমস্ত এমপ্লয়ীদেরকে এই কাজে লাগিয়ে দেয়। তখন রায়ু বলে, রাত 9টার মধ্যে আমাদেরকে এই কাজটা কমপ্লিট করতে হলে আরও অনেক বেশি লোকের প্রয়োজন হবে। যেটা শুনে স্যান্টি এখন ওর অফিসের সমস্ত এমপ্লয়ীদেরকে বলে, তোমরা নিজেদের বাবা মা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে এখানে কাজ করার জন্য ডেকে নাও। আজকে এখানে কাজ করার জন্য আমি প্রত্যেককেই 1000 টাকা করে দেব। এটা শুনে রায়ু ঘাবড়ে গিয়ে বলে, কিন্তু আমাদের কাছে তো সবাইকে দেওয়ার মতন এত টাকা নেই। স্যান্টি বলে, তুমি চিন্তা করো না, আমি আমার গাড়িটা বিক্রি করে দেব। এরপর ওরা সরাসরি লিনাক্সকে প্রশ্ন করে, তুমি আমাদের এত বড় ক্ষতি করলে কেন? তোমার জন্য আজকে আমাদের পুরো কোম্পানিটাই বন্ধ হতে চলেছে। এসব কিছু শোনার পরেও লিনাক্সের মধ্যে যেন কোনো রকমই অনুশোচনা ছিল না। ও বলে, আমার মাকে বাঁচানোর জন্য আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, আর তাছাড়া এমনিতে তো 2 দিন পরে এই কোম্পানিটা বন্ধ হয়ে যেত। এই কথা শুনে স্যান্টি, রায়ু, রুইজি প্রত্যেকেই ওর ওপরে খুবই রেগে যায়। কিন্তু এখন ওরা লিনাক্সকে পুলিশের কাছে না দিয়ে চুপচাপ ওখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে দেখা যায় মিস্টার কেনেন আর কেন এখন খুবই খুশি ছিল। ওরা মনে করেছিল এত বড় সমস্যার পর স্যান্টি হয়তো এখন হার মেনে নিয়েছে। কিন্তু এদিকে দেখা যায় এখন স্যান্টির কোম্পানির এমপ্লয়িরা তাদের সমস্ত বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনকে ডেকে এনেছিল, আর এখন তারা সবাই মিলে একসাথে খুব তাড়াতাড়ি কাজ করছিল। যেহেতু আজকে কাজের চাপ বেশি ছিল, তাই এই অতিরিক্ত পার্সেলগুলোকে ডেলিভারি করার জন্য ওরা বেশ অনেকগুলো ট্রাক ভাড়া করেছিল। কিন্তু এখন সেই ট্রাকগুলো শেষ মুহূর্তেই এদের রিজার্ভেশন ক্যান্সেল করে দেয়। আসলে মিস্টার কেনেন ওই ট্রাক মালিকদেরকে অতিরিক্ত টাকা দিয়ে ওই ট্রাকগুলোকে নিজের কোম্পানিতে নিয়ে গিয়ে তাদেরকে চুপচাপ ফাঁকা বসিয়ে রেখে দেয়। এখন স্যান্টি আর বাকি সবাই খুবই চিন্তায় পড়ে গেছিল, কারণ এখন ওদের পার্সেলগুলো রেডি হয়ে গেলেও সেগুলোকে ডেলিভারি করার মতন কোনো গাড়ি ছিল না। এখন ওরা সবাই মিলে আলোচনা করে ঠিক করে নেয়
ওদের কাছে যে ট্রাক আর বাইক রাইডার আছে তারা সারা রাত ধরে 4-5 বার আপ ডাউন করে আশেপাশের সমস্ত এরিয়াগুলো কভার করবে, আর এখান থেকে দূরের পার্সেলগুলোকে ওরা প্লেনের সাহায্যে ডেলিভারি করবে। এটা শুনে স্যান্টি বলে, কিন্তু আমরা প্লেন ভাড়া করার মতন অত টাকা পাবো কোথা থেকে? রায়ু বলে, আমি প্রথম থেকেই এইরকম কোনো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য বেশ কিছুটা টাকা আলাদা করে বাঁচিয়ে রেখেছিলাম। এই কথা শুনে এখন স্যান্টি আর রুইজি খুবই নিশ্চিন্ত হয়। এখন রায়ু তাড়াতাড়ি করে এয়ারপোর্টে গিয়ে এই পার্সেলগুলোর জন্য একটা কার্গো প্লেন ভাড়া করে। এরপর ও স্যান্টিকে কল করে বলে, আমি বহু কষ্ট করে রাতের একটা ফ্লাইট ভাড়া করেছি, এখন তোমরা তাড়াতাড়ি করে সমস্ত পার্সেলগুলোকে গুছিয়ে এয়ারপোর্টে চলে এসো। আর এরপর ও এদেরকে এয়ারপোর্টের গেট নাম্বার আর প্লেনের নাম্বারটা বলে দেয়। এই কথা শুনে এখন স্যান্টি আর বাকি সবাই 5টা ট্রাকে করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এই খবরটা কেনের কাছে পৌঁছে গেছিল। এখন স্যান্টিরা রাতে কটার সময় কোন কোম্পানির কোন ফ্লাইট থেকে পার্সেল ডেলিভারি করবে এরা সেই ব্যাপারে সবকিছুই জেনে গেছিল। আসলে লিনাক্স ছাড়াও স্যান্টির কোম্পানির আরও বেশ কিছু এমপ্লয়ি ক্যানেন গ্রুপের হয়ে কাজ করত। এখন এই খবরটা জানার পর মিস্টার ক্যানেন আর কেন দুজন মিলেই একসাথে স্যান্টিকে আটকানোর চেষ্টা করে। স্যান্টিরা যে রাস্তা দিয়ে এয়ারপোর্টে যাচ্ছিল, কেন এখন পুলিশকে কল করে সেই রাস্তার মাঝখানেই একটা চেকপোস্ট বসিয়ে দেয়। এখন ওই রাস্তার মধ্যে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে তাদের সমস্ত ডকুমেন্টস চেক করা হচ্ছিল, আর সেই একই সাথে এটাও দেখা হচ্ছিল ওই সমস্ত গাড়ির ড্রাইভাররা কোনোরকমভাবে ড্রিঙ্ক করেছে কিনা। এখন সমস্ত ডকুমেন্টস চেক করতে আর ড্রাইভারদের ড্রাগ টেস্ট করতে বেশ অনেকটা সময় লেগে যায়, যে কারণে স্যান্টি খুবই চিন্তায় পড়ে গেছিল। এখানে যাদের যাদের টেস্ট কমপ্লিট হয়ে গেছিল স্যান্টি তাদেরকে সরাসরি এয়ারপোর্টে চলে যেতে বলে। এইভাবে 4টে ট্রাক ওখান থেকে সমস্ত টেস্ট পাশ করে বেরিয়ে গেলেও স্যান্টির একটা ট্রাককে ওখানে আটকে রাখা হয়। আসলে এখন এই 5 নম্বর গাড়ির ড্রাইভারকে টেস্ট করে দেখা যায় ওর শরীরে তখন প্রচুর পরিমাণ অ্যালকোহল ছিল, যে কারণে এখন ওই ড্রাইভারকে এখানে আটকে রাখা হবে। যেটা শুনে স্যান্টি ওই পুলিশদেরকে বলে, ঠিক আছে, আপনারা এখন এই ড্রাইভারকে এখানে আটকে রাখুন, আমি তাড়াতাড়ি করে আমার ট্রাক নিয়ে এয়ারপোর্টে পার্সেল ডেলিভারি করে আবার ফিরে আসছি। কিন্তু সমস্যা হলো এখন ওই ট্রাকের ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এই সমস্ত কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন পুলিশ বলে, কোনো রকম কাগজ না থাকলে তো এই ট্রাকটাকে এখান থেকে ছাড়া যাবে না। এই কথা শুনে স্যান্টি এখন আবারও খুবই চিন্তায় পড়ে যায়। ও ওই পুলিশদের কাছে খুবই অনুরোধ করতে শুরু করে, কিন্তু ওই পুলিশরা ওর কোনো কথাই শুনতে চাইছিল না। এখানে কথা বলতে বলতে স্যান্টি লক্ষ্য করে যে ড্রাইভারটা ড্রিঙ্ক করার জন্য পুলিশের কাছে ধরা পড়েছে সে নিজের গেঞ্জির ভিতরে কিছু একটা লুকিয়ে রেখেছে। এখন স্যান্টি হঠাৎ করেই ওর গেঞ্জি উঁচু করার পর দেখতে পায় সেখানে ও এই ট্রাকের রেজিস্ট্রেশন আর ইন্স্যুরেন্স পেপারটা লুকিয়ে রেখেছিল। এটা দেখে এখন স্যান্টি বুঝতে পারে এই লোকটাও মিস্টার কেনেনের হয়েই কাজ করছে। এখন স্যান্টি তাড়াতাড়ি করে পুলিশকে ওই পেপারগুলো দেখিয়ে ওই ট্রাকটা নিয়ে ওখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় বাকি সমস্ত ট্রাক ততক্ষণে এয়ারপোর্টে চলে গেছিল। এখন ওরা সবাই এই 5 নম্বর ট্রাকের জন্য অপেক্ষা করছিল। এখন ওরা সবাই স্যান্টিকে বারবার কল করে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসতে বলে। আর এসব কিছুর মধ্যেই জোরে গাড়ি চালাতে গিয়ে অন্য একটা গাড়ির সাথে স্যান্টির ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়ে সেটা রাস্তার মধ্যে উল্টে পড়ে যায়। এখানে জানা যায় এই অ্যাক্সিডেন্টটাও মিস্টার ক্যানেন করিয়েছিলেন। এখন এই গাড়ি উল্টিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে স্যান্টি কিছুক্ষণের জন্য আহত হয়ে অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফেরে তখন ও ট্রাক থেকে বাইরে বেরিয়ে খোঁড়াতে খোঁড়াতে রাস্তার ওপরে পড়ে থাকা সমস্ত পার্সেলগুলোকে এক জায়গায় করতে শুরু করে। এখন স্যান্টি খুবই অসহায়ভাবে রাস্তায় দাঁড়িয়েছিল, কারণ এই অবস্থায় এই ট্রাকটাকে চালানো কোনোভাবেই সম্ভব ছিল না। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট থেকে সেই ফ্লাইটটা ছেড়ে দেবে। এসব কিছু ভেবে ও যখন খুবই অসহায়ভাবে ওখানে দাঁড়িয়েছিল তখনই ওই রাস্তা দিয়ে ওর কোম্পানির বেশ অনেকগুলো ডেলিভারি পার্সন যাচ্ছিল। ওরা এক জায়গায় বেশ কিছু পার্সেল ডেলিভারি করে আবার ওদের অফিসে ফিরে যাচ্ছিল। এখন স্যান্টিকে এই অবস্থায় দেখে ওরা সবাই তাড়াতাড়ি করে ওকে সাহায্য করার জন্য চলে আসে। এখন ওরা সবাই মিলে ওই ট্রাক থেকে সমস্ত পার্সেল বের করে সেগুলোকে নিজেদের বাইকে নিয়ে নেয়। এখন এরা সবাই বৃষ্টির মধ্যে প্রচণ্ড জোরে বাইক চালিয়ে একদম শেষ মুহূর্তে ওই প্লেনটা ছাড়ার আগেই এয়ারপোর্টে পৌঁছে যায়। এখন নিজের ওই পার্সেলগুলোর সাথে স্যান্টি নিজেও ওই প্লেনে করে চলে যায়। তবে যাওয়ার আগে ও রায়ুকে জড়িয়ে ধরে ওকে খুব ভালোভাবে বিদায় জানিয়ে দেয়। আসলে কিছুদিন পরেই রায়ু এখান থেকে আবার চায়নায় ফিরে যাবে, আর এরপর হয়তো এদের দুজনের আর কখনোই ভালোভাবে দেখা হবে না। এদিকে দেখা যায় মিস্টার ক্যানেন এখন নিজের সর্বশক্তি দিয়ে স্যান্টিকে হারানোর চেষ্টা করছিল। স্যান্টি এখন যে কোম্পানির ফ্লাইটে করে নিজের সমস্ত পার্সেল ডেলিভারি করছিল মিস্টার ক্যানেন এখন সেই ফ্লাইট কোম্পানির মালিকের সঙ্গে দেখা করে।
আসলে মিস্টার কেনেন আর ওই ফ্লাইট কোম্পানির মালিক খুবই ভালো বন্ধু ছিলেন। এখন মিস্টার কেনেন ওনাকে 186 নম্বর ফ্লাইট থেকে থান্ডার এক্সপ্রেস কোম্পানির সমস্ত পার্সেল বাইরে বের করে দিতে বলেন। আর মিস্টার কেনেনের কথা মতন ওনার বন্ধুও ঠিক তেমনটাই করেন। কিন্তু দেখা যায় মিস্টার কেনেন এখন যে ফ্লাইট নাম্বার বলেছিল সেই প্লেনের মধ্যে থান্ডার এক্সপ্রেসের শুধুমাত্র একটাই পার্সেল ছিল। এটা দেখে এখন মিস্টার কেনেন খুবই অবাক হয়ে যায়। উনি খুব ভালোভাবেই বুঝতে পারেন স্যান্টি এখন অন্য কোনো প্লেনে করে নিজের সমস্ত পার্সেল নিয়ে গেছে। আর এখন আমরা দেখতে পাই এই মুহূর্তে স্যান্টি যে প্লেনে বসে আছে সেটার ফ্লাইট নাম্বার ছিল FX 184। আসলে স্যান্টি খুব ভালোভাবেই বুঝে গেছিল লিনেক্স ছাড়াও ওর কোম্পানির আরও অনেক এমপ্লয়ি লুকিয়ে লুকিয়ে এদের সমস্ত গোপন ইনফরমেশন মিস্টার কেনেনের কাছে পাঠাচ্ছে। সেজন্য এয়ারপোর্টে যাওয়ার আগে স্যান্টি রায়ুকে বলেছিল, আমাদের পার্সেলগুলো ডেলিভারি করার জন্য তুমি যে ফ্লাইটটা বুক করবে সেটার নাম্বার তুমি যেন আগে থেকে কাউকেই জানাবে না। তুমি আমাদের সবাইকে কোনো একটা ভুলভাল ফ্লাইট নাম্বার বলে দেবে, যাতে আমাদের গোপন ইনফরমেশনগুলো মিস্টার কেনেন কোনোভাবেই জানতে না পারেন। এখন স্যান্টি এভাবেই মিস্টার ক্যানেনকে বোকা বানিয়ে নিজের সমস্ত পার্সেল নিয়ে সুরক্ষিতভাবে ওখান থেকে বেরিয়ে পড়েছিল। এর পরের দিন সকালে অন্য রাজ্যে পৌঁছানোর পর স্যান্টি সেখানেও একটা ট্রাক নিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে পার্সেল ডেলিভারি করতে শুরু করে দেয়। কিন্তু এই কাজটা করার সময় ও হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আসলে বিগত 4-5 দিন ধরে একটানা না ঘুমিয়ে কাজ করার ফলে ওর শরীর এখন খুবই দুর্বল হয়ে গেছিল। কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় ও একটা হসপিটালে ভর্তি হয়ে আছে। এখন জ্ঞান ফেরার সাথে সাথেই ও একজন ডাক্তারের ল্যাপটপ নিয়ে আগের দিনের ওই ডেলিভারি কন্টেস্টের রেজাল্ট দেখতে শুরু করে। এখন ম্যালি কোম্পানির তরফ থেকে জানানো হয় আগের দিন স্যান্টির কোম্পানি সবচেয়ে বেশি পার্সেল ডেলিভারি করে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে জিতে গেছে। এই খবরটা জানার পর এখন এরা প্রচণ্ড খুশিতে আর আনন্দে কেঁদে ফেলে। স্যান্টিদের পুরো অফিসের মধ্যেই একটা বিশাল উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেছিল। এত মাস ধরে এত কঠোর পরিশ্রম করার পর অবশেষে ওরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল। এখন আগামী 1 বছরের জন্য ওরা থাইল্যান্ডের সবচেয়ে বড় অনলাইন কোম্পানির ডেলিভারি পার্টনার হয়ে গেছিল। এখন যেহেতু মিস্টার ক্যানেন আর ওনার ছেলে হেরে গেছিল, তাই ওনাদের চাইনিজ পার্টনার ওনাদের সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট বন্ধ করে দেয়, যার ফলে এখন ওনারা নিজেদের এই কোম্পানিটাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। এই ঘটনার পর মিস্টার কেনেনের ছেলে ওনার বাকি সমস্ত কোম্পানি থেকেও রিজাইন করে যায়। কেন খুবই মন খারাপ করে বলে, আমি হয়তো তোমার এই সমস্ত কোম্পানিগুলোকে সামলানোর যোগ্য না। তোমার ছেলে না হলে আমি হয়তো আজকে অন্য কোনো একটা সাধারণ কোম্পানিতে সাধারণ চাকরি করতাম। এই ঘটনার কিছুদিন পর রায়ু চায়নায় ফিরে গিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করে নেয়। এরপর আস্তে আস্তে বেশ কিছু বছর কেটে গিয়ে চলে আসে 2021 সাল। এই বছর স্যান্টির কোম্পানি হয়ে ওঠে থাইল্যান্ডের প্রথম ইউনিকর্ন কোম্পানি। যে সমস্ত কোম্পানির টোটাল ভ্যালু $1 বিলিয়ন বেশি হয় তাদেরকেই ইউনিকর্ন বলা হয়। এইভাবে এখন স্যান্টির কোম্পানিটা হয়ে ওঠে থাইল্যান্ডের সবচেয়ে বড় কোম্পানি, যে কারণে এখন দেশের সমস্ত নিউজ পেপারে ওর ছবি ছাপানো হয়। এখন স্যান্টি প্রথমবারের জন্য ওর মাকে নিজের অফিসে নিয়ে আসে। এতদিন ধরে স্যান্টির মা জানতো ও এই কোম্পানিতে চাকরি করে, কিন্তু এখন স্যান্টি ওর মাকে খুবই অবাক করে দিয়ে জানায় ও হলো এই দেশের সবচেয়ে বড় কোম্পানির মালিক। এটা শুনে ওর মা যেন কোনোভাবেই কোনো কিছু বিশ্বাস করতে পারছিলেন না। এখন উনি খুবই অবাক হয়ে স্যান্টির এই বিশাল কোম্পানির চারিদিকে দেখতে শুরু করেন। এরপর স্যান্টি চায়নায় গিয়ে রায়ুর সঙ্গে দেখা করে। দেখা যায় রায়ুর একটা বাচ্চা হয়ে গেছে, আর নিজের এই নতুন সংসারে ও খুবই খুশি ছিল। এখন স্যান্টি রায়ুকে 200 মিলিয়নের একটা চেক দেয়। স্যান্টি বলে, এটা হলো তোমার ভাগের টাকা, আশা করছি এই টাকা দিয়ে তুমি তোমার বাবার সমস্ত লোন শোধ করে দিতে পারবে। এখন এই চেকটা হাতে পাওয়ার পর রায়ু খুবই অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে থাকে। দীর্ঘ 2 বছর ধরে ওই কোম্পানিতে অত কষ্ট করার পর এখন অবশেষে ও সেটার ফল হাতে পেয়েছিল। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় এই ঘটনার পর থেকে এখনো অবধি স্যান্টির কোম্পানিটাই হলো থাইল্যান্ডের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে থেকে একটা। আর এখানেই এই গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।